বিবর্তন এই টপিকটা দিয়ে শুরু করব। তো আমরা প্রথমেই যেটা দেখব যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা দেখে নেব, যেটা থেকে তোমরা একটা বেসিক ধারণা করতে পারবে। আমি স্লাইডগুলো বুঝিয়ে বুঝিয়ে দেব তোমাদের, তারপর তোমাদের আমি এই টপিকটা লিখিয়ে দেব। মানুষের উৎপত্তি বিবর্তন, এটা একটা আনসার ফর্মে আমি লিখিয়ে দেব তোমাদের। এখন আমরা একদম প্রথমে এই প্রেজেন্টেশনটা দেখে নিই যে হিউম্যান এভলিউশন। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। পরপর জয়েন করতে থাকলে না খুব মুশকিল, একটু টাইমে জয়েন করবে। হ্যাঁ, এখন অনেকটা দেরি হয়ে গেছে, একটু সময় জয়েন করতে হবে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আজকে মানুষের উৎপত্তি এবং বিবর্তন, হ্যাঁ বিবর্তন হচ্ছে এভলিউশন, মানুষের উৎপত্তি এবং বিবর্তন, তার সময়কাল এবং এই বিবর্তন নিয়ে যে তত্ত্বগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। আচ্ছা, এই যে মানুষের উৎপত্তি, পৃথিবীর জন্ম, তাতে জীবের উৎপত্তি এবং একটা সময় মানুষের জন্ম, এগুলো নিয়ে তো বিভিন্ন ধরনের গবেষণা চলেছে। সেই গবেষণার মধ্যে যারা ভূতাত্ত্বিক বিজ্ঞানী তারা আছেন, নৃতাত্ত্বিক আছেন, প্রত্নতাত্ত্বিকরা তো আছেন। এবার জিওলজিক্যাল এজ বা ভূতাত্ত্বিক সময় যারা ভূতত্ত্ববিদ, তারা পৃথিবীর ইতিহাসকে স্টাডি করে পৃথিবীকে কতগুলো সময় পর্বে ভাগ করেছেন, সময়কালে ভাগ করেছেন। এবার এটা যেহেতু একটা বিরাট সময় নিয়ে আমরা আলোচনা করছি, সেই জন্য সেই সময়গুলোকে প্রথমে কতগুলো ইয়নে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলোর নাম হচ্ছে ইয়ন, এরা, পিরিয়ড, এরকম নাম এক একটা। ইয়ন হচ্ছে অনেক বড় একটা সময়কাল। এবার সেই ইয়নকে আবার কতগুলো এরায় ভাগ করা হয়েছে। দেখো, এই যে প্রথম আমি লিখেছি ইয়ন, আগে স্লাইডটায় যেতে হবে। প্রথম হচ্ছে ইয়ন, ইয়নকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে যেগুলোকে বলা হয় এরা। এরাকে আবার আরেকটু ছোট সময়কালে, মানে প্রত্যেকটা এরা আবার কতগুলো পিরিয়ড বা ইপকে ভাগ করা রয়েছে। মানে প্রত্যেকটা ইয়ন অনেকগুলো এরাতে ভাগ হয়েছে, প্রত্যেকটা এরা আবার অনেকগুলো পিরিয়ডে ভাগ হয়েছে, এবং সেইগুলো কোন সময়ের সেইটা আমরা দেখব। আবার কেউ জয়েন করছে বোধহয়। আচ্ছা, এবার ফেনেরোজোইক বলে যে ইয়নটা আছে, এরকম আরো অনেকগুলো ইয়ন রয়েছে, কিন্তু আমাদের কাছে ফেনেরোজোইক ইয়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেনেরোজোইক ইয়নে সেনোজোইক যে এরা, সেনোজোইক এরা আবার অনেকগুলো পিরিয়ডে ভাগ আছে। তার মধ্যে টার্সিয়ারি এবং কোয়াটারনারি এই নামের যে দুটো পিরিয়ড, সেই দুটো খুব ইম্পর্টেন্ট। তাহলে ইয়নটা হচ্ছে ফেনেরোজোইক। ফেনেরোজোইক ইয়নের মধ্যে, ফেনেরোজোইক ইয়নের আবার মেসোজোইক, সেনোজোইক নানা রকম ভাগ আছে তার। আমরা সেনোজোইক এরাটা নিয়ে কথা বলছি। সেনোজোইক এরার মধ্যে টার্সিয়ারি পিরিয়ড এবং কোয়াটারনারি পিরিয়ড, এই দুটো ইম্পর্টেন্ট। কোয়াটারনারি পিরিয়ডের মধ্যেও আবার কতগুলো ছোট ছোট ভাগ আছে। একটা ভাগ হচ্ছে প্লিস্টোসিন। এই প্লিস্টোসিন যে ভাগটা, এই সময় মানুষের জন্ম হচ্ছে। তাহলে ফেনেরোজোইক ইয়নটা হলো ফেনেরোজোইক। ফেনেরোজোইক ইয়নের মধ্যে সেনোজোইক এরাতে টার্সিয়ারি পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা টার্সিয়ারি পিরিয়ডটা 65 মিলিয়ন ইয়ার্স থেকে 5 মিলিয়ন ইয়ার্স এর মধ্যে দেখা যাচ্ছে। সেই সময় অর্গানিক লাইফ, কি কি জীববৈচিত্র্য দেখা যাচ্ছে, যে স্তন্যপায়ী প্রাণী
বানর এবং হোমিনিড গোষ্ঠী এর জন্ম হচ্ছে। হোমিনিড কারা? হোমিনিড হচ্ছে দু পায়ে যারা হাঁটতে শিখছে এবং মনুষ্য সদৃশ জীব, যারা মানুষের ঠিক আগে যাদের জন্ম হয়েছে। মানে তাদের ঠিক বন মানুষও বলা যাবে না, বন মানুষ থেকেই হোমিনিডের উৎপত্তি, কিন্তু হোমিনিডরা হচ্ছে মানুষের খুব কাছাকাছি একটা গোষ্ঠী, যারা সোজা হয়ে দু পায়ে হাঁটতে শিখছে। এই যে হোমিনিড গোষ্ঠী, তার জন্ম হচ্ছে সেনোজোইক এরার টার্সিয়ারি পিরিয়ডে। সেনোজোইক এরাতেই কোয়াটারনারি পিরিয়ডের মধ্যে প্লিস্টোসিন বলে যে সময় পর্বটা, সময়কালটা, এগুলো যেহেতু বিরাট বিরাট সময়, লক্ষ লক্ষ বছর ধরে চলে, তাই সেগুলোকে ছোট ছোট কালে ভাগ করে দিচ্ছে। কোয়াটারনারি পিরিয়ডের মধ্যেও আবার প্লায়োসিন, প্লিস্টোসিন এরকম ভাগ আছে। প্লিস্টোসিন যে সিরিজটা, প্লিস্টোসিন যে সময়কালটা, সেটা 1.8 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু হচ্ছে। এই সময় দেখা যাচ্ছে যে মানুষ বলে আমরা যে প্রজাতিটাকে বুঝি সেই প্রজাতির জন্ম হচ্ছে। মানুষ যে সমস্ত যে জীবজন্তু, যেগুলো ক্যাটল মানে গৃহপালিত যে জীব, সেগুলোর জন্ম হচ্ছে। এলিফ্যান্ট, হর্স এগুলোরও জন্ম হচ্ছে এই প্লিস্টোসিন পিরিয়ডে। আচ্ছা, এইখানে তোমাদের যেটা বলিনি, মিলিয়ন কথাটার মানে নিশ্চয়ই জানো। মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ বছর, বিলিয়ন হচ্ছে তারও 10 গুণ, আর মিলিয়ন হচ্ছে 10 লক্ষ বছর। আর আরেকটা টার্ম আছে যেটা 3,500 মিলিয়ন ইয়ার্সকে এই যারা প্রাচীন ইতিহাস নিয়ে কাজ করছেন সেই মহলে মায়া বলে একটা টার্ম আছে। হ্যাঁ, মায়া মানে হচ্ছে, দেখবে অনেক বইতে দেখবে 5 মায়া, 7 মায়া। মায়া মানে হচ্ছে 3,500 মিলিয়ন, 3500 মিলিয়ন মানে হচ্ছে এক মায়া। এটা পরে আমরা কখনো হয়তো মায়া শব্দটা ইউজ করব। তাহলে আপাতত এই ছবিটা আমরা দেখে নিলাম যে ফেনেরোজোইক ইয়নের সেনোজোইক এরার কোয়াটারনারি পিরিয়ডের মধ্যে প্লেস্টোসিন বলে যে ছোট সময় পর্বটা, তার মধ্যে হিউম্যান স্পিসিসের জন্ম হচ্ছে। আচ্ছা, এবারে আর্লি হিউম্যান কিভাবে আসছে, কোন সময় থেকে আমরা আর্লি হিউম্যানকে ট্রেস করব? 3.2 মিলিয়ন ইয়ার্স আগে প্রথম, দেখো এই শব্দটা অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস এটা একটা একটা ফসিল পাওয়া গেছে। সেই ফসিলের যে প্রজাতিটা, সেই প্রজাতিটাকে বলা হচ্ছে অ্যাফারেন্সিস, যে এরা এই গোষ্ঠীর হোমিনিড। যে হোমিনিডের কথা বললাম, যারা মনুষ্য সদৃশ জীব, সেই মনুষ্য সদৃশ হোমিনিডদের মধ্যে অস্ট্রেলোপিথেকাস অ্যাফারেন্সিস বলে একটা প্রজাতি পাওয়া গেছে। কেউ কি মেসেজ করছে ঢুকতে চায় বলে? এই তোমরা না আগে ঢুকবে, কারণ এরকম প্রেজেন্টেশনের মাঝখানে বন্ধ করে আমাকে অ্যাডমিট করতে হলে না খুব অসুবিধা হয়। তোমরা সময় ঢুকে যাবে, কারণ আমি যখন প্রেজেন্ট করব তখন বারবার দুটো উইন্ডো খুলে আমাকে এটা ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, এবার অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, এটা আমি বললাম একটা হোমিনিড গোষ্ঠী, এবং দেখো ব্র্যাকেটে লেখা আছে লুসি। লুসি হচ্ছে আহ, একটা বিশেষ ফসিল, যেটা মানে নানা রকম অনেকগুলো হাড়ের টুকরো আর কি একসঙ্গে পাওয়া গেছে, যেগুলোকে একসাথে করে একটা ফসিলের চেহারা দেয়া হচ্ছে। এটা মনে করা হচ্ছে একটা ফিমেল ফসিল। যে ফসিলটার নামকরণ করা হয়, যারা আবিষ্কর্তা তারাই নামকরণ করেছিলেন লুসি। এই লুসিকে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস গোষ্ঠীর হোমিনিড বলে মনে করা হয়। এগুলো সবই আফ্রিকাতে পাওয়া গেছে, কারণ আফ্রিকাতেই মনুষ্য প্রজাতি জন্ম বলে মনে করা হয়। আচ্ছা, এই যে হোমিনিড গোষ্ঠী, হোমিনিড গোষ্ঠীর থেকে আমরা বলছি যে আধুনিক মানুষের পরবর্তীকালে জন্ম হয়েছে। এই অস্ট্রালোপিথেকাস ছাড়া আরেকটা ধরনের গোষ্ঠী ছিল যাদেরকে বলা হতো হোমো। অস্ট্রালোপিথেকাসরা হচ্ছে মানুষ নয়, মনে করা হয় যে অস্ট্রালোপিথেকাস থেকে পরবর্তীকালে যাদেরকে আমরা শিম্পাঞ্জি বলি,
তাদের জন্ম হয়েছে। আর হোমো যে গোষ্ঠীটা, হোমো গোষ্ঠী থেকে পরবর্তীকালে মানুষের জন্ম হয়েছে। এই হোমো গোষ্ঠী থেকে কতগুলো পরপর বিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রজাতি এসছে। প্রথম হোমো গোষ্ঠীর থেকে যে প্রজাতির নাম আমরা পাচ্ছি তাদের বলা হয় হোমো হাবিলিস। হোমো হাবিলিসের পরে আরেকটা গোষ্ঠী পাওয়া যায়, মানে প্রত্যেকটা হচ্ছে আগের যে প্রজাতি তার থেকে উন্নততর। হোমো হাবিলিসের থেকে উন্নততর যে প্রজাতি তার নাম হচ্ছে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাসের পরে আমরা হোমো স্যাপিয়েন্স বলে একটা গোষ্ঠীর জন্ম হতে দেখি, যে হোমো স্যাপিয়েন্স এর মধ্যে প্রথমে নিয়ান্ডারথাল বলে একটা গোষ্ঠী থাকে। নিয়ান্ডারথালদের পরে আমরা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এই দুটোই হোমো স্যাপিয়েন্স গোষ্ঠীর অংশ। প্রথমে নিয়ান্ডারথালদের উৎপত্তি হয়, তারপরে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স যারা, তারাই হচ্ছে আধুনিক মানুষ, মানে আমরা হচ্ছি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স প্রজাতির অংশ। এই প্রথম সাউথ আফ্রিকা এদের ফসিল পাওয়া গিয়েছিল। এবার এই ক্রোনোলজিটা দেখে নাও। 3.2 মিলিয়নে প্রথম অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস এর ফসিল পাওয়া গেল, লুসি বলে একটা ফিমেল ফসিল। তারপরে আস্তে আস্তে আরো বেশ কিছু ফসিল আবিষ্কার হলো এবং এই গোষ্ঠীটার নামকরণ হলো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। আচ্ছা, তারপরে 2.6 থেকে 1.7 মিলিয়নের মধ্যে হোমো হাবিলিসের উৎপত্তি হলো, যারা হোমো গোষ্ঠীর অন্তর্গত। 2 মিলিয়ন এই সময় হোমো ইরেক্টাসদের জন্ম হলো। হোমো ইরেক্টাসরা, ইরেক্ট মানে সোজা হওয়া, হোমো ইরেক্টাসরা মানে হচ্ছে তারা আরো বেশি সোজা হয়ে দাঁড়াতে পারলো। আর তারপর 1,15,000 বছর আগে দেখা যাচ্ছে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের আর্লিয়েস্ট ফসিল পাওয়া যাচ্ছে সাউথ আফ্রিকায়। আচ্ছা, ফসিল শব্দটা তো নিশ্চয়ই শুনেছো, যার বাংলা হয় জীবাশ্ম। জীবাশ্ম বা ফসিল এগুলো কি না, এগুলো হচ্ছে প্রস্তরীভূত জীবদেহের অবশেষ। মানে পাথরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে কোনো জীবদেহ সেটা পাথরের মধ্যে প্রস্তরীভূত হয়ে গেছে, তার যে ছাপটা রয়েছে বা ওই যে দেহাবশেষটা পাথরে চাপা পড়ে আছে পাওয়া যাচ্ছে, যেটা যেটা একদম স্টোন হয়ে গেছে, পাথর হয়ে গেছে, কিন্তু তার শেপটা রয়েছে, চেহারাটা রয়েছে, সেইগুলোকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। হ্যাঁ, প্রস্তরীভূত জীবদেহের অবশেষ, সেই ফসিল বা জীবাশ্ম, এটাই হচ্ছে আমাদের এই প্রাচীন ইতিহাস জানার একটা খুব বড় উপায়। এখানে আমরা জীবাশ্মের মাধ্যমে মিসিং লিঙ্ক কে খুঁজে পাই। মিসিং লিঙ্ক কথাটাও হয়তো শুনেছো। মিসিং লিঙ্ক কি, যে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে যে উত্তরণ, বিবর্তন তো এটা, যে ক্রমশ উন্নততর প্রজাতির জন্ম হয়েছে। প্রথমে যে সরল প্রজাতি থেকে জটিল প্রজাতির জন্ম হয়েছে, মানে মানুষ হচ্ছে তার যে ব্রেন, মানুষের ব্রেন হচ্ছে জটিলতম। এই আগে যে স্পেসিস গুলো ছিল তার চেয়ে আধুনিক মানুষ, তার ব্রেন হচ্ছে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে জটিল, হ্যাঁ, সবচেয়ে সফিস্টিকেটেড মেকানিজম। তো এই যে সরল থেকে জটিলের দিকে যাওয়া, ক্রমশ উন্নততর প্রজাতির দিকে উত্তরণ, এই যে প্রসেসটা, এর মধ্যে কোনটা থেকে কোনটা এসেছে সবসময় তো খুঁজে পাওয়া যায় না। তো এই জীব দেহের যে অবশেষ, এই ফসিল গুলো, এখান থেকে মিসিং লিঙ্ক গুলো পাওয়া যায়, যে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে উত্তরণের মাঝে আর কোন প্রজাতি ছিল, কিভাবে উত্তরণটা হলো, এই তথ্যগুলো জানতে আমাদের এই ফসিল সাহায্য করে। আচ্ছা, অস্ট্রালোপিথেকাসের যে আবিষ্কার হলো সেটা একটু জেনে নাও, সেই কাহিনীটা। আফ্রিকার টানজানিয়াতে, ইস্ট আফ্রিকার টানজানিয়াতে অল্ডুভাই জর্জ বলে একটা জায়গা আছে। এই অল্ডুভাই গর্জে একটা খুব বিখ্যাত ডিসকভারি হয় 1959-এ। লুই এবং মেরি লিকে, এদের নামটাও জেনে রাখবে, এরা বিখ্যাত নৃতত্ত্ববিদ। লুই এবং মেরি লিকে, এরা এই অস্ট্রালোপিথেসিন্স বা অস্ট্রালোপিথেকাস এই প্রজাতির আবিষ্কার করেন, যারা 4.1 মিলিয়ন ইয়ার্স থেকে ছিল বলে মনে করা হয়। এবং তারাও, মানে তারা যেহেতু দ্বিপদ বিশিষ্ট এবং তাদেরকে হোমিনিড গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে মনে করা হয়।
তো এই যে ডিসকভারিটা, যে 4.1 মিলিয়ন ইয়ার্স আগে এই অস্ট্রালোপিথেকাস বলে একটা গোষ্ঠী ছিল, এটা 1959-এ অল্ডুভাই অঞ্চলে, নর্দার্ন টানজানিয়ার অল্ডুভাই অঞ্চলে আবিষ্কার করেন লুই লিকে অ্যান্ড মেরি লিকে। আচ্ছা, লুসি হচ্ছে, যার কথা আমি আগেই বললাম, যে একটা ফসিলাইজড বোন, যেটা 40% পাওয়া গেছে আর কি, একটা ফিমেল স্কেলিটন, যেটা অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস গোষ্ঠীর অন্তর্গত বলে মনে করা হয়, যারা 3.2 মিলিয়ন ইয়ার্স আগে ছিল। এই লুসির আবিষ্কার হয় 1974 সালের আফ্রিকায় হাডার অঞ্চলে, ইথিওপিয়ার হাডার অঞ্চলে এটার আবিষ্কার হয়। এবং যিনি আবিষ্কার করেন, ডোনাল্ড জনসন, তিনি ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির সদস্য, এই মিউজিয়ামে কাজ করতেন। ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির ডোনাল্ড জনসন আবিষ্কার করেন এবং তিনি নাম দেন এই ফিমেল স্কেলিটনটার লুসি। এত দেরিতে জয়েন করলে কিন্তু আমি আর এর পরে অ্যালাউ করছি না তোমাদের, কারণ আমার ভীষণ অসুবিধা হচ্ছে প্রেজেন্টেশনের সময়। বারবার প্রেজেন্টেশন ইন্টারাপ্ট করে আমি তোমার ক্লাসে জয়েন করাচ্ছি। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম কি যে লুসির যে নামকরণটা, হ্যাঁ, ওইটা ম্যাম একটা গান থেকে এসছে নাকি? তৎকালীন যে বিটলস একটা গান ছিল, সেটা লুসি ইন দ্য স্কাই। বিটলস এর গান বলছো? হ্যাঁ ম্যাম, লুসি মানে ইন দ্য একটা আমি স্কাই? বইয়ে পড়েছিলাম, বলছিল যে সে সময় বিখ্যাত গানের দল যেটা ছিল বিটলস, সেটারই একটা বিটলস, মানে, হ্যাঁ। হ্যাঁ বিটলস, হ্যাঁ সেটারই একটা হচ্ছে গান যেটা লুসি ইন দ্য স্কাই। মানে সেই অভিযানটাই খুব মানে ফেমাস হয়েছিল বলে নাকি সেটার নাম লুসি নামকরণ করা হয়েছে। হ্যাঁ, মানে গান থেকে এই নামটা, না ওই নাম থেকে এই গানটা, সেটা হ্যাঁ জানি না আমি। ঠিক আছে, তুমি বলেছো, খুব ভালো। আমি তাহলে এটা একটু দেখবো, খোঁজ হ্যাঁ করে ম্যাম, আমি দেখবো। কি লাইনটা একবার ম্যাম পড়ে বলবো এখানে যেটা লেখা আছে? হ্যাঁ বলো। ম্যাম লেখা আছে, সে সময় বিখ্যাত গানের দল বিটলস এর একটি গান লুসি ইন দ্য স্কাই ওই হুম। অভিযান শিবিরে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। লুসি নামটি আচ্ছা, সেখান থেকে গ্রহণ করা হয়। হতে পারে, হ্যাঁ, এটা একদম সম্ভব, হতেই পারে। বা এই হ্যাঁ, আমি তথ্যটা মানে আমি শুনে জানতাম একটু না। অন্যরকমেই লেগেছিল, কারণ একটা গান থেকে লুসি একটা প্রজাতির হ্যাঁ, নামকরণ হ্যাঁ, করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রজাতিটা না, ওই ওই পার্টিকুলার ফসিলটার নাম হয়েছিল, হ্যাঁ ম্যাম, মানে প্রজাতিটা ওই যে হচ্ছে শিশু যে এটা। অস্ট্রালোপিথেকাস হ্যাঁ অ্যাফ্রেন্সিস। হ্যাঁ, ম্যাম, হ্যাঁ, ওইটা তো হ্যাঁ, আমি ম্যাম নর্মালি গানটা শুনেছি ওটা ঠিক আছে। পুরোটাই জীবাশ্ম, মানে দেহটা পাওয়া গেছে। ওটা কি পুরো পাওয়া গেছে না 60% কি 40% পাওয়া গেছে? 40% ফসিল, হ্যাঁ, ওটার মানে পুরোটা তো ওরা রিকনস্ট্রাক্ট করছে আর কি। হ্যাঁ ম্যাম। ওরকম ভাবে পুরোটা পাওয়া যায় না, ওরা মনে করছে 40% পাওয়া গিয়েছে। ওকে এবং ম্যাম। সেখান থেকে ওরা রিকনস্ট্রাক্ট করছে যে ওটা একটা ফিমেল ফসিল ছিল। ওকে ম্যাম। আচ্ছা, লুসি ইন দ্য স্কাইটাও খুব ভালো গান, আমি তোমাদের তাহলে এই গানটা পরে শোনাবো। হ্যাঁ ম্যাম, আমি শুনেছি একবার এ করে। শুনেছো? বাহ। হ্যাঁ ম্যাম, ওই তো ওই সেখান থেকে মানে পড়ার পরেই হ্যাঁ, শুনেছি আর যে কি আচ্ছা গানটা। আচ্ছা। হ্যাঁ, বিটলসও তখন ভীষণ জনপ্রিয় একটা দল, এবং এখনো। ওকে ম্যাম। আচ্ছা, তারপরে বেশ, তাহলে লুসি নিয়ে আমরা শুনলাম, এটা একটা ইন্টারেস্টিং তথ্য। আচ্ছা, এরপরে দেখো, আমরা স্টোনে যে মানে পাথর দিয়ে যে অস্ত্র নির্মাণ হতো, তার যে বিভিন্ন যুগগুলো, সেটা আমরা দেখছি। হ্যাঁ, এবার দেখো এই টেবিলটাকে দেখো। টেবিলটা হচ্ছে, পিরিয়ড গুলো হচ্ছে লোয়ার, এই শব্দগুলো না তোমাদের একটু জানা থাকলে সুবিধা হবে। মানে আমরা প্রাচীন প্রস্তর যুগ যেটা বলছি, প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, এই সময়টাকে আবার বিজ্ঞানীরা এবং যারা ভূতাত্ত্বিক, নৃতত্ত্ববিদ, তারা কি করেছেন, তারা আরো 3টে ভাগে ভাগ করেছেন। কারণ প্যালিওলিথিক এজটা এত বড় একটা যুগ, তাকে লোয়ার প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ, মিডল প্যালিওলিথিক এজ বা মধ্য প্রাচীন প্রস্তর যুগ, আর আপার প্যালিওলিথিক এজ বা নব্য। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ বলে ভাগ করেছেন। মানে নিম্ন প্রাচীন প্রস্তর মানে একেবারে নিচের স্তরে যে যুগটাকে পাওয়া যাচ্ছে, যেটা আরো পুরনো, মানে প্রাচীনতম।
তারপরে যে যুগটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার ঠিক উপরে যে লেয়ারটা পাওয়া যাচ্ছে, এগুলো সবই তো মাটি খুঁড়ে বার করা হয়েছে, তার ঠিক উপরের যুগটা হচ্ছে মিডল প্যালিওলিথিক। আর মিডল প্যালিওলিথিকের পরে হচ্ছে আপার প্যালিওলিথিক। এই তিনটে কে একসঙ্গে প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। এবার এই সময় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হতো, কি ধরনের যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র শিকার করার জন্য ব্যবহার করা হতো, সেইটা দিয়ে একটা যুগের বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করা হয়। তো এগুলো তোমাদের খুব কাজে লাগবে, এই টুল টাইপ গুলো জেনে রাখা। এগুলো থেকে বিভিন্ন প্রশ্নও হয় এবং পরে পুরো সময়টাকে বুঝতেও সাহায্য করে। লোয়ার প্যালিওলিথিক এজে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হতো তাকে বলা হয় অল্ড ওয়ান। আমি পরে আবার অল্ড ওয়ানের ছবি দেখাবো, কি করে অল্ড ওয়ান নাম এলো সেগুলো এক্সপ্লেন করব। এখন শুধু টেবিলটা দেখে নাও, এগুলো দরকার মতো তোমরা আমি পরে আপলোডও করে দেবো, তোমরা ছবি তুলেও রাখতে পারো এগুলো। লোয়ার প্যালিওলিথিক এজে অল্ড ওয়ান হচ্ছে টুল টাইপ, আর এই কারা ব্যবহার করতো এটা হোমো হাবিলিসরা। হোমো হাবিলিসরা কি করত, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন কিরকম ছিল, যে তারা খাদ্য সংগ্রাহক, তারা কিন্তু খাদ্য বানাতে পারতো না, তারা খাদ্য সংগ্রহ করত। এবং একটা সময় কেউ কেউ মনে করেছেন যে একদম প্রথম স্তরে তারা শিকার তো করতোই না, তারা ওই বিভিন্ন মৃত পশুর মাংস এইগুলো খেত, স্ক্যাভেঞ্জার বলতো যাদের। তারা প্রথমে হান্টার বা শিকারী ছিল না মানুষ প্রথম অবস্থায়। আরেকটু উন্নতির পর্যায়ে গিয়ে তখন মানুষ শিকার করতে পারছে এবং যেটা হান্টার হয়ে উঠছে, সে হান্টার এবং ফুড গ্যাদারার। কিন্তু প্রথম অবস্থায় সে শুধুই স্ক্যাভেঞ্জার ছিল, যে মৃত পশুর মাংস খেত, শিকার করতে পারতো না। আচ্ছা, লোয়ার প্যালিওলিথিক এজে অল্ড ওয়ানের পরে আমরা পেবল ফ্লেক বলে অস্ত্রের জন্ম দেখছি। পেবল ফ্লেকটা কি? পেবল হচ্ছে নুড়ি পাথর, নুড়ি পাথরের অংশ কেটে কেটে, মানে নুড়ি পাথরের ছিলকা যেটাকে বলে, পাথরের একটা অংশ কেটে নিয়ে একটা ফ্লেক বার করে নেওয়া হলো। এইভাবে পেবল ফ্লেক টুল এই মানুষরা ইউজ করছেন। তারা কারা? না, হোমো ইরেক্টাসরা। হোমো হাবিলিসরা অল্ড ওয়ান ব্যবহার করতেন, অল্ড ওয়ান টুল, কিন্তু হোমো ইরেক্টাসরা পেবল ফ্লেক অস্ত্র বানাচ্ছেন। অল্ড ওয়ানটা হচ্ছে একটা পাথর থেকে খুব মিনিমাম কিছু অংশ কেটে দিয়ে তাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। মানে অল্ড ওয়ানে খুব বেশি কিছু কারিগরি নেই, কারণ ওই স্তরে মানুষ এর বেশি কিছু করার জায়গায় ছিল না। কিন্তু অল্ড ওয়ানের থেকে আরেকটু উন্নত অস্ত্র হচ্ছে পেবল ফ্লেক, যেখানে পাথরটাকে আরেকটু কেটে ফেলতে পারছে, মানে ফ্লেক বার করার মতো টেকনোলজি তার কাছে এসে গেছে, যে খুব পাতলা করে সরু করে ফালি কেটে নেওয়া, যেটা ফ্লেক হচ্ছে পাথরের ফালি, সেই নুড়ি পাথর থেকে ফালি কেটে ফলে অস্ত্রটা আরেকটু তীক্ষ্ণ হচ্ছে। সেটা করছে হোমো ইরেক্টাসরা। কিন্তু হোমো ইরেক্টাসরাও ওই ফুড গ্যাদারারই ছিল, তাদের শিকার করার রেঞ্জটা আরো বাড়ছে এবং শিকারের দক্ষতা আরো বাড়ছে যত বেশি হাতিয়ারটা উন্নত হয়ে উঠছে। আচ্ছা, লোয়ার প্যালিওলিথিক এজেই দেখো অ্যাকুয়েলিয়ান বলে এক ধরনের অস্ত্র হচ্ছে। আবার কেউ জয়েন করলো। তোমরা কিন্তু এর পরে একদম ঠিক সময় ক্লাসে আসবে, না হলে আমি অ্যালাউ করব না আর ক্লাসে। হ্যাঁ, মিডল প্যালিওলিথিক এজে দেখো, যেটা মধ্য প্রাচীন প্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ মানে প্রাচীন প্রস্তর যুগ, লিথিক হচ্ছে পাথর। লোয়ার প্যালিওলিথিক এজে বললাম যে অল্ড ওয়ান, পেবল ফ্লেক। আছে অ্যাকুয়েলিয়ানটা বলছিলাম, অ্যাকুয়েলিয়ান হাত কুঠার হচ্ছে একটা বিশেষ ধরনের কুঠার, যেটা একটা লম্বা পাথরের একটা সাইডকে শার্প করে বানানো হয়। সেটা হোমো ইরেক্টাসরা বানাতো, যেটা হাতে ধরতো এবং কুঠারের মতো ব্যবহার করতো, হাত কুঠার বলা হতো, অ্যাকুয়েলিয়ান হাত কুঠার। আচ্ছা, মিডল প্যালিওলিথিক এজে, মিডল প্যালিওলিথিক এজ বা মধ্য প্রাচীন প্রস্তর যুগ, এই সময় দেখা যাচ্ছে ফ্লেক ব্লেড এই হাতিয়ারের ব্যবহার হচ্ছে। ব্লেডও হচ্ছে মানে পাথরের একটা বিশেষ ধরনের অস্ত্র, যার একটা সাইড শার্প থাকবে, একটা সাইড ব্লান্ট থাকবে। সেখান থেকে ফালি কেটে আরো শার্প করা হচ্ছে এবং এইভাবে ফ্লেক ব্লেড টুলস এর জন্ম হচ্ছে। তো এই সময় হোমো ইরেক্টাস থেকে
হোমো স্যাপিয়েন্স আর্কেইক যে প্রজাতি তার জন্ম হচ্ছে। এরাও ফুড গ্যাদারার ছিল, খাদ্য সংগ্রাহক। এরপরে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রাচীন প্রস্তর যুগে ফ্লেক ব্লেডের পরের যে উন্নতিটা সেটা হচ্ছে লেভালয় টেকনোলজি। লেভালয় প্রযুক্তির নামকরণটা একটা বিশেষ জায়গা থেকে আসছে, আমি পরে তোমাদের সেটা দেখাচ্ছি। কিন্তু লেভালয় প্রযুক্তি হচ্ছে পাথরেরই বিভিন্ন ভাবে পাথরকে কেটে ফেলে, মানে পাথরের মূল কোরটাকে রেখে উপরের একটা বড় অংশকে কেটে ফেলে পাথরকে আরো শার্প অস্ত্র, আরো শার্প হাতিয়ার তৈরি করার যে পদ্ধতি, এটা হলো লেভালয় টেকনোলজি। এইটা কারা করছে? নিয়েন্ডারথাল মানুষরা করছে, যারাও খাদ্য সংগ্রাহক ছিল। এরপর আমরা উচ্চ প্রাচীন প্রস্তর যুগে যাচ্ছি। উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ব্যাকড ব্লেডের কথা বললাম, যে পাথরের একটা সাইডকে ব্লান্ট করে দেওয়া এবং আর একটা সাইডকে শার্প করে দেওয়া, এই ম্যাম এই ধরনের। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম কি যে অ্যাসুলিয়ান যে মানে প্রস্তর শিল্পটা আছে সেটা ম্যাম কি? হুম, হ্যাঁ আমি পরের ছবি দেখাচ্ছি। এটা এক ধরনের কুঠার বলা হয়, যেটা হাতে ধরে ব্যবহার করা যেত, লম্বা পাথরের একটা টুকরো যেটার একটা সাইড শার্প। এটা দেখাবো তোমাদের ছবি পরে। আচ্ছা, এরকম হয় না যে actually, ওল্ড হ্যাঁ, ওয়ান আর অ্যাসুলিয়ানের মধ্যে কোনো ডিফারেন্স মানে কোশ্চেন হয় না? অল্ড ওয়ানের অ্যাকুয়েলের মধ্যে ডিফারেন্স তো আছে। অল্ড ওয়ানটা আরো অনেক প্রাচীন এবং মানে একদম বেসিক হাতিয়ার। অল্ড ওয়ানের হুম, মধ্যে শার্পনেস অনেক কম, আমরা ছবি দেখলে বুঝতে পারবে ওটা অনেক ভোঁতা অস্ত্র। আর অ্যাকুয়েলিয়ানটা অনেক লম্বা, অনেক শার্প, যেটা অনেক বেশি ইউজফুল। অল্ড ওয়ান তো ওকে। শুধু হোমো হ্যাবিলিসরা ইউজ করতো, আর অ্যাকুয়েলিয়ান ইউজ করতো হোমো ইরেক্টাসরা। ফলে এই পার্থক্যগুলো তো আছেই। এই প্রত্যেকটা টুল টাইপ হচ্ছে যত সময় যাচ্ছে তত হাতিয়ারগুলো উন্নত হয়ে উঠছে, তত বেশি ওকে। কাজের হয়ে উঠছে। এবং তার ফলে কি হচ্ছে, শিকার করার রেঞ্জটা বেড়ে যাচ্ছে। মানে আরো যখন পরে দেখবে যে আরো উন্নত হবে আরো অস্ত্র, তখন আস্তে আস্তে মাছ ধরাটা মানুষ করতে পারবে। ফলে জলজ মানুষের যে ডায়েটারি প্র্যাকটিস, সেখানে জলজ প্রাণী, মাছ এগুলো যোগ হবে। তার ফলে তার প্রোটিন ভ্যালুটা অনেক বেড়ে যাবে। মানে মাছ ধরতে গেলে তো আরো অনেক সরু জিনিস বানাতে হবে, বড়শি টাইপ জিনিস, তার জন্য আরো বেশি পারফেকশন লাগবে। সেগুলো মানুষ আস্তে আস্তে অভ্যেস করছে, আস্তে আস্তে শিখতে পারছে। আচ্ছা, লিভালা টেকনোলজি হচ্ছে নেয়ান্ডারথাল মানুষদের। তারপরে দেখো ব্যাকড ব্লেড, সেটা হোমো স্যাপিয়েন্স যারা আধুনিক মানুষ তারাই শুরু করলো। আচ্ছা, এরপরে হচ্ছে মেসোলিথিক এজ। মেসোলিথিক এজটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ। তাহলে এইটা নিয়ে কনফিউশন যেন না হয়। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মানে তিনটে ব্রড ডিভিশন আছে প্রস্তর যুগের। একটা প্রাচীন প্রস্তর যুগ, একটা মধ্য প্রস্তর যুগ, একটা নব্য প্রস্তর যুগ। এবার প্রাচীন প্রস্তর যুগটা এত দীর্ঘ সময় জুড়ে ছিল মানুষের ইতিহাসে, কারণ এটাই হচ্ছে মানুষের সূচনা পর্ব। তখন মানুষের বিবর্তন অনেক স্লো ছিল, অনেক আস্তে আস্তে মানুষ শিখতে পেরেছে, মানুষের এভলিউশন অনেক স্লো হয়েছে। সেই জন্য এই যুগটা এত বড়। তাই বিজ্ঞানীরা বলছেন যে এটাকে একটা যুগ বলে চিহ্নিত করলে ঠিক হবে না। তাই প্রাচীন প্রস্তর যুগটাকেই আবার তিনটে ভাগ করে দেওয়া হয়েছে: নিম্ন প্রাচীন প্রস্তর, মধ্য প্রাচীন প্রস্তর এবং উচ্চ প্রাচীন প্রস্তর। এই তিনটে ভাগই হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজের ভাগ, প্রাচীন প্রস্তর যুগের ভাগ। কিন্তু ওই প্রাচীন প্রস্তর যুগটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা যে যুগ আসছে, কারণ তখন একটা আরেকটা বড় পরিবর্তন হচ্ছে, সেই যুগটাকে বলা হচ্ছে মধ্য প্রস্তর বা মেসোলিথিক এজ। এই মেসোলিথিক এজটা প্রাচীন প্রস্তর এবং নব্য প্রস্তর এই দুটোর মধ্যে একটা লিংক তৈরি করছে। মানে প্রাচীন প্রস্তর থেকে নব্য প্রস্তরে যে উত্তরণ হলো, সেটা কিভাবে হলো এই মধ্য প্রস্তর যুগটা স্টাডি করলে বুঝতে পারা যায়। একটা সময় ছিল যখন মধ্য প্রস্তর যুগটা সিলেবাসে ছিলই না। মানে এটা বহুদিন আগে এটা মনে করা হতো যে প্রাচীন প্রস্তর এবং নব্য প্রস্তর। মধ্য প্রস্তর যুগ বলে একটা যুগের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে, সেটাও বেশ কিছুদিন হয়ে গেল। কারণ না হলে নব্য প্রস্তরে যে চেঞ্জটা, সেটা তো একদিনে হঠাৎ হয়নি। সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে এই মধ্য প্রস্তর যুগটার প্রয়োজন হচ্ছে। তো মধ্য প্রস্তর আর মধ্য প্রাচীন প্রস্তর দুটো কিন্তু এক নয়।
প্রাচীন প্রস্তর যুগের যে তিনটে ভাগ তার মধ্যে একটা মধ্য প্রাচীন প্রস্তর যুগ আছে, সেটা প্রাচীন প্রস্তর যুগেরই একটা অংশ, যেটা হচ্ছে এই মিডল প্যালিওলিথিক এজ, যখন ফ্লেগ ব্লেডের ব্যবহার হচ্ছে, হোমো ইরেক্টাসরা তৈরি করছে, হোমো ইরেক্টাস থেকে হোমো স্যাপিয়েন্স আর্কেইকদের জন্ম হচ্ছে। এটা হলো মিডল প্যালিওলিথিক বা মধ্য প্রাচীন প্রস্তর যুগ। আর এখন যেটার কথা বলছি সেটা হচ্ছে মেসোলিথিক এজ বা মধ্য প্রস্তর যুগ, যে যুগটার সূচনা হলো আপার প্যালিওলিথিক এজের পরে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের পরে আসছে মধ্য প্রস্তর যুগ, কারণ উচ্চ প্রাচীন প্রস্তর যুগের পরে প্রাচীন প্রস্তর যুগটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে মধ্য প্রস্তর যুগের সূচনা হচ্ছে। এই সময় মাইক্রোলেথ বলা হতো টুল টাইপকে, যে অনেক ছোট ছোট কিন্তু শার্প অস্ত্র তৈরি হচ্ছে। তো মাইক্রোলেথের সময় যেটা হয়েছিল, এই সময় কম্পোজিট টুল বা যৌগিক হাতিয়ার এগুলোরও বানানো তৈরি হচ্ছে। মানে কিরকম জিনিস, যে পাথরের সঙ্গে একটা লম্বা হাড় বা লম্বা লাঠিকে যোগ করে একটা বর্ষার মতো জিনিস তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কম্পোজিট কেন বলা হচ্ছে, যে হাড় বা এই যে লাঠি এটার সঙ্গে পাথরকে জুড়ে দেওয়া হলো, জুড়ে দুটো মিশিয়ে একটা জিনিস তৈরি করা হলো। এইটাকে বলা হয় যৌগিক অস্ত্র বা যৌগিক হাতিয়ার বা কম্পোজিট টুল। এটা মাইক্রোলিথ দিয়েই তৈরি হচ্ছে। এটা কারা তৈরি করছে? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সরা, কারণ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স প্রজাতির জন্ম হয়ে গেছে আপার প্যালিওলিথিক এজেই। আচ্ছা, এরা খাদ্য সংগ্রহ করছে এবং পশুকে বশ মানাচ্ছে, গৃহপালিত পশু থাকছে এদের সঙ্গে। পশু পালন করার যে পদ্ধতি সেগুলো এরা আস্তে আস্তে আয়ত্ত করছে। মেসোলিথিক এজের পরে হচ্ছে নিওলিথিক এজ বা নব্য প্রস্তর যুগ, যে সময় টুল টাইপটাকে বলা হয় গ্রাউন্ড টুলস। মানে এগুলো কৃষির জন্য প্রয়োজনীয় যে ধরনের হাতিয়ার সেইগুলো হচ্ছে গ্রাউন্ড টুলস, এবং সেগুলো দেখতে অনেক ভালো, সেগুলো অনেক এফিশিয়েন্ট, সেগুলো অনেক সুন্দর পলিশ করা এবং অনেক শার্প, যেগুলো দিয়ে ফসল কাটার সুবিধা হবে, জমি মাটি খুঁড়ে জিনিসপত্র মানে সার দেওয়া বা মাটি ইয়ে করে যে উর্বরতা বাড়ানো, সেই জন্য তার শার্পনেসটা অনেক বেশি দরকার। এই গ্রাউন্ড টুলস গুলো এই কাজ করছে। নিড়ানি জাতীয় জিনিস, যেগুলো জমির ওই পাথরকে ভেঙে ফেলে, মাটির ডালাকে ভেঙে ফেলে মাটির মধ্যে উর্বরতা শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। আচ্ছা, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স প্রজাতি থাকছে নিওলিথিক এজে, যারা ফুড প্রডিউসার হচ্ছে। মানে নব্য প্রস্তর যুগের একটা বিরাট ঘটনা হচ্ছে কৃষির আবিষ্কার। এই সময় কৃষির আবিষ্কার হচ্ছে এবং মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হচ্ছে। পশুপালন তো থাকছেই তার সঙ্গে, এবং ক্রমশ এই পশুকে কৃষির কাজে লাগানো, এই জিনিসটা এটা মানুষ আস্তে আস্তে শিখে উঠবে এবং তার ফলে কৃষিটা আরো প্রসার ঘটবে, যেটাকে অ্যানিমাল হাজবেন্ড্রি বলা হয়। তো হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সরা নব্য প্রস্তর যুগে যে কৃষির আবিষ্কার করছে, এটা একটা বিরাট ঘটনা, এবং এটাকে গর্ডন চাইল্ড বলে একজন বিখ্যাত ঐতিহাসিক, গর্ডন চাইল্ড নব্য প্রস্তর বিপ্লব বলে নাম দিচ্ছেন নিওলিথিক রেভলিউশনের। এগুলো আমরা পরে আরো ডিটেলে পড়বো, এখন খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে নব্য প্রস্তর যুগে যে কৃষির আবিষ্কার হলো, এই ঘটনাটাকে গর্ডন চাইল্ড নব্য প্রস্তর বিপ্লব বলে নাম দিচ্ছেন। আচ্ছা, এবারে আমরা বিবর্তনের যে বিভিন্ন তত্ত্ব, মানুষের জন্ম কিভাবে হলো সেটা আমরা দেখব। ধর্মীয় তত্ত্ব যেগুলো, প্রায় সব ধর্মে ভগবানকে, ঈশ্বরকে মানুষের সৃষ্টিকর্তা হিসেবে মনে করে নেওয়া হয়েছে, ফলে সেখানে আর কোনো বিবর্তনের ঘটনাই থাকে না, যে মানুষ সৃষ্টি করেছে, ভগবান সৃষ্টি করেছে মানুষকে। এটা হলো রিলিজিয়াস থিওরি। কিন্তু বিজ্ঞান তো সেই থিওরিকে মানবে না। বিজ্ঞানের থিওরি হচ্ছে যে মানুষ বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ এবং অন্যান্য জীবের জন্ম হয়েছে পৃথিবীতে। তো এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা চলেছে। কোনো কোনো বিজ্ঞানী এরকমও মনে করতেন একটা সময় যে অন্যান্য গ্রহ থেকে এই জীব জগতের জন্ম হয়েছে পৃথিবীতে। যে অষ্টাদশ শতকে এটা নিয়ে সিরিয়াস গবেষণা শুরু হয়, এবং কার্ল লিন বলে একজন, যিনি
প্রাণী এবং উদ্ভিদের বিভিন্ন ক্লাসিফিকেশন করে এই বিবর্তনের ইতিহাসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছেন, যে কোন উদ্ভিদগুলো একই গ্রুপের, কোন অ্যানিমালরা একই গ্রুপের, এই জিনিসগুলো বার করলে এখান থেকে পরবর্তীকালে গবেষণার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, পরে জন বুফো তিনি ন্যাচারাল হিস্ট্রি বলে একটা বই লিখছেন, যেখানে প্রাকৃতিক নিয়মে কি করে জীব জগতের জন্ম হতে পারে এই নিয়ে কিছু আলোচনা করছেন। আচ্ছা, শেভেলিয়ার ল্যামার্কও ন্যাচারাল হিস্ট্রি অফ ইনভার্টিব্রেট অ্যানিমালস এ প্রাণী জগৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ, চার্লস ডারউইন, এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে। চার্লস ডারউইন ইনি দ্য অরিজিন অফ স্পিসিস বলে একটা বিখ্যাত বই, মানে যুগান্তকারী বই, এটা 1859 প্রকাশিত হচ্ছে। এইখানে তিনি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই তত্ত্বটার প্রবর্তন করছেন, এই তত্ত্বটা উত্থাপন করছেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কি, বাংলা এটাকে বলা হয় যোগ্যতমের উদ্বর্তন। মানে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ বদলেছে, একটা সময় কখনো পুরো পৃথিবী তুষারে আবৃত হয়ে যাচ্ছে, কখনো তুষার গলে গিয়ে হিমবাহ নামছে, কখনো বিশেষ উষ্ণ হয়ে উঠছে পরিবেশ চারপাশে। তো এই যে চেঞ্জ গুলো, এর সঙ্গে মানুষকে বা অন্যান্য জীবকে মানিয়ে থাকতে হয়েছে। এবার মানাতে যারা পারছে, যারা এই যে পরিবর্তনশীল প্রকৃতি তার সঙ্গে খাপ খাইয়ে নিজেদের বিবর্তন ঘটাতে পারছে, তারা থেকে যাচ্ছে, তারা টিকে যাচ্ছে। আর যারা পারছে না তারা অবলুপ্ত হয়ে যাচ্ছে। যেরকম ধরো ডাইনোসররা, তারা অবলুপ্ত হয়ে গেল একটা সময়। এইভাবে বহু স্পেসিসই অবলুপ্ত হয়ে যাচ্ছে, নতুন প্রজাতির জন্ম হচ্ছে। এবং কারা টিকে যাচ্ছে? যারা টিকতে পারছে, যাদের টেকার মতো ক্ষমতা আছে, শারীরিক মানসিক ক্ষমতা আছে, তারাই টিকতে পারছে। তো এই যে তত্ত্বটা, এটাকে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলে ব্যাখ্যা করেন। মানে বিবর্তনবাদী বৈজ্ঞানিক চার্লস ডারউইন তার এই যে তত্ত্বটা, যে যোগ্যতমের উদ্বর্তন, এটা খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে বিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে। আচ্ছা, ডারউইন পরবর্তীকালে আবার ডিসেন্ট অফ ম্যান বলে একটা গ্রন্থে মানুষের বিবর্তন নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাহলে এটাই হচ্ছে তোমাদের খুব সংক্ষেপে বলতে গেলে যে এভলিউশন থিওরি নিয়ে কি কি ধরনের কাজ হয়েছে। ডারউইনের পরে বহু বিজ্ঞানী আরো কাজ করেছেন, যে জিন নিয়ে নানা রকম কাজ করেছেন। পরবর্তীকালে কি করে মানে একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে তার যে ট্রেটস গুলো কি করে চলে আসে, জিন থেকেই যে মানুষের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে প্রজন্মের পর প্রজন্ম প্রবাহিত হয়, এগুলো পরবর্তীকালে বিজ্ঞানীরা আরো গবেষণা করে আবিষ্কার করছেন। কিন্তু মূলটা ডারউইন তৈরি করে দিয়ে গেছেন। ডারউইনের তত্ত্ব নিয়ে নানা রকম বিতর্ক হয়তো পরবর্তীকালে হয়েছে, কিন্তু এর বিকল্প কোনো তত্ত্ব বিবর্তনের ক্ষেত্রে এখনো বেরোয়নি। আচ্ছা, এইবার দেখো অলডওয়ান টুলস এর ছবি। এগুলো হচ্ছে সিম্পল টুলস, ইউজুয়ালি মেড উইথ ওয়ান অর আ ফিউ ফ্লেক্স চিপড অফ উইথ অ্যানাদার স্টোন। অলডওয়ান টুলস ওয়ার ইউজড ডিউরিং দ্য লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। যেটা আমরা বললাম, যে এটা কি একটা পাথরকে, একটা ধরো বড় পাথর আর একটা ছোট পাথর দিয়ে সেটাকে ঠোকা দিয়ে, অন্য ছোট পাথরটা দিয়ে ঠোকা দিয়ে ওই বড় পাথরে কিছু কিছু অংশ সেখান থেকে বেরিয়ে আসবে, টুকরো হয়ে যাবে। ওই বেরিয়ে আসার ফলে একটা ধারালো হয়ে উঠবে অস্ত্রটা। সেই যেটুকু টেকনোলজি সেটুকুই আছে অলডওয়ান টুলসে। কিন্তু এই টেকনোলজিটাও ওই সময় মানুষের কাছে একটা বিরাট আবিষ্কার, যে শুধু পড়ে থাকা পাথর সেটা ছুঁড়ে পশু হত্যা করা, পশু শিকার করা একরকম, কিন্তু সেই পাথরটাকে আরেকটু ধারালো করে নেওয়া আরেকটা পাথর দিয়ে, এটা একটা প্রযুক্তিগত আবিষ্কার। তো আফ্রিকাতে এই অলডুভাই অঞ্চলে, আমরা পরে আবার দেখবো, অলডুভাই অঞ্চলে এই ধরনের অস্ত্র প্রথম পাওয়া গিয়েছিল। এই জন্য এটা নাম হচ্ছে অলডওয়ান টুলস। এই অলডওয়ান টুলসও এই মেরি এবং রিচার্ড লিকে এরাই আবিষ্কার করেন, লুই এবং মেরি লিকে। আচ্ছা, দেখো পেবল ফ্লেক্স, দেখো এই শার্পনেসটা আরেকটু বেশি। এই যে এজ গুলো দেখছো তো, ওখানে ফালি ফালি করে বার করে নিচ্ছে, মানে কোরটা, পাথরের কোর বার করছে এবং তারপরে ফালিও বার করছে। শুধু পাথরের অংশটা, যে মূল অংশটা কেটে ফেলছে তা নয়।
ধারটাকেও গাঢ়টাকেও এরকম ভাবে বার করছে ফালি, যেটা অনেক শার্প হয়ে যাচ্ছে। নুড়ি পাথর থেকে ফালি বার করে কেটে এই পেবল ফ্লেক টুল তৈরি হচ্ছে। আচ্ছা, এইগুলো হচ্ছে অ্যাকুয়ালিয়ান টুলস। এটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স ইন হুইচ দ্য স্টোন হ্যাড টু স্লোপিং সাইডস মেকিং দ্য অ্যাক্স বাইফেশিয়াল। The stone obtained a rough point or a cutting edge. It was directly held by hand. মানে দুদিকে স্লোপিং সাইড রয়েছে, দেখো এই পাথরগুলো দুদিকেই কাটা ঢোকা মতো অংশ, এবং যাতে মনে হচ্ছে দুটো মুখ রয়েছে এই অ্যাক্সের। আর একটা দিকে থাকছে কি একটা রাফ দিক থাকছে, যে দিকটা দিয়ে সোজা হাত দিয়ে ধরতে পারা যাচ্ছে। এটা অনেকটা কুঠারের মতো ব্যবহার করছে প্রাচীন মানুষ, অ্যাকুয়ালিয়ান হাত কুঠার বলা হয় এটাকে। আচ্ছা, এগুলো হচ্ছে দেখো লেভালয়েড টেকনোলজি। এটা হচ্ছে কিরকম, যে একটা ডিস্টিংটিভ মেথড অফ স্টোন টুল মেকিং in which flakes are removed by percussion from a pre-shaped core with little other modification. মানে এটা ওই পাথর, একটা মূল যে পাথর সেটাকে একটা শেপ করে নিয়ে, সেই শেপের করে নেওয়ার পরে তারপরে ফ্লেক্স গুলোকে বার করে নেওয়া, এবং তার ফলে একটা নির্দিষ্ট শেপের অস্ত্র হচ্ছে এবং ধারালো হচ্ছে। এগুলো হচ্ছে ব্যাকড ব্লেড, মানে একটা দিক ব্লান্ট হবে আর একটা দিক শার্প হবে। এবং ছোট ছোট পাথরের ফালি কেটে কেটে নিয়ে, লম্বা লম্বা ফালি কেটে নিয়ে এই ব্যাকড ব্লেড গুলো তৈরি হয়। আচ্ছা, এবার হচ্ছে মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগে আমরা যে মাইক্রোলিথস এর কথা পড়লাম, এগুলো হচ্ছে খুব ছোট ছোট পাথর দিয়ে তৈরি, পুরো অস্ত্রগুলোই ছোট ছোট পাথর, এবং সেগুলো খুব শার্প হতো। এইগুলোকে দেখো, দ্য মাইক্রোলিথস ওয়ার ইউজড ইন স্পিয়ার পয়েন্টস এন্ড অ্যারোহেডস, মানে এগুলো দিয়ে বর্ষা, তীর ধনুকের মাথা এগুলো বানানো হতো। এবং সেটা বানাতে গেলে শুধু তো পাথর লাগলে হবে না, তীর, মানে লাঠি বা হাড়, এর সঙ্গে এই পাথরের টুকরোগুলোকে যোগ করে দিয়ে এই বর্ষা বা তীরের ফলা বানানো হতো। আচ্ছা, এইটা দেখো পাথরের এই অস্ত্রের চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা অনেক সফিস্টিকেটেড অস্ত্র এবং হাতিয়ার। ফসল গুঁড়ো করার জিনিস, ফসল কাটার জিনিস, যেগুলো ব্যাসল্ট, রায়োলাইট, গ্রানাইট এই ধরনের ইয়ে দিয়ে, স্টোন দিয়ে বানানো হচ্ছে, যেটা অনেক স্মুথ হচ্ছে, অনেক শার্প হচ্ছে, সেগুলো অনেক পলিশ থাকছে। এই গ্রাউন্ড টুলস গুলো পুরোটাই কৃষি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, কিছু কিছু নাম কোথা থেকে এসছে এগুলো দেখে না, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রেও খুব কাজে লাগে। অল্ড ওয়ান কথাটা কোথা থেকে এসছে? অলডুভাই গর্জ টানজানিয়ায়, তানজানিয়ার এই অঞ্চলে প্রথম এই অলডোয়ান স্টোন টুল পাওয়া যায়, যেটা আর্কিওলজিস্ট লুই লিকে 1930s এ আবিষ্কার করছেন, যাদের নাম আমি বলেছিলাম, এই লুই এবং মেরি লিকে। আচ্ছা, অ্যাকুয়ালিয়ান যে অস্ত্র, যে ডিস্টিংটিভ ওভাল অ্যান্ড পেয়ার শেপড হ্যান্ড অ্যাক্স অ্যাসোসিয়েটেড উইথ হোমো ইরেক্টাস, তারা হোমো ইরেক্টাসটা ব্যবহার করতো। এটা প্রথম ডিসকভার্ড হয় সেন্ট অ্যাকিউল অঞ্চলে, নর্দার্ন ফ্রান্সের সেন্ট অ্যাকিউল অঞ্চলে এই অস্ত্র পাওয়া যায়, তাই এগুলোকে বলা হয় অ্যাকুয়ালিয়ান। আচ্ছা, লেভালয় টেকনোলজি নামটা কোথা থেকে এলো? এটা 19বিংশ শতকে এই টুলগুলো পাওয়া যাচ্ছে প্যারিসের লেভালয় পেরেট সুবার্ব অঞ্চলে। এই লেভালয় পেরেট সুবার্ব অঞ্চলে পাওয়া যাচ্ছে বলে এই টেকনোলজির নাম হচ্ছে লেভালয়। আচ্ছা, এখানে দুটো ছবি দেখিয়ে নি। পিকিং ম্যান, এগুলো পরে তোমাদের এই নামগুলো বারবার আসবে। হোমো ইরেক্টাসদের একটা প্রজাতি যেটা পাওয়া গেছে, এই ফসিল পাওয়া গেছে, যেটা বেইজিং এ, যেটাকে আগে পিকিং বলা হতো আর কি। মানে এগুলো মনে করা হচ্ছে 7.5 লক্ষ বছর আগেকার ফসিল। তার একটা ডামি স্ট্যাচু তৈরি করে মিউজিয়ামে রাখা হয়েছে। হোমো ইরেক্টাস প্রজাতিরই আরেক ধরনের ইয়ে পাওয়া গেছে জাভা অঞ্চলে, ইন্দোনেশিয়ায়, যাদেরকে জাভা ম্যান বলে মনে করা হয়। ঠিক আছে, এই মোটামুটি তোমাদের স্লাইড। সবাই দেখতে পেয়েছো স্লাইড গুলো?
Yes, হ্যাঁ ma'am. ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, Ma'am. তাহলে একটা বেসিক আইডিয়া হলো তোমাদের এই হিউম্যান এভলিউশন সম্পর্কে, যে কি করে মানুষের উৎপত্তি হলো, কি কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করত, এগুলো কিছুটা জানলে। আমরা যখন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ আলোচনা করব, প্রস্তর যুগের সংস্কৃতি আমরা যখন আলোচনা করব, তখন আমরা আবার এই অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনা করব, যে কি ধরনের হাতিয়ার ব্যবহার করত, কিভাবে তৈরি করলো। প্রস্তর যুগের সংস্কৃতি আমরা ডিটেইলে আবার পড়বো, তখন আমরা এই অস্ত্রগুলোর কথা আবার আলোচনা করব। কিন্তু যেহেতু তোমরা প্রথমে দেখে রাখলে, তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেল, যে তখন আমি এই যখন রেফার করব যে অল্ডোয়ান টুলস, অ্যাকুয়েলিয়ান টুলস, এগুলো কি তোমরা বুঝতে পারবে। আর এই প্রেজেন্টেশনটা আমি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দেবো। তাহলে এখন আমি তোমাদের লেখাতে শুরু করব, মানুষের উৎপত্তি এবং বিবর্তন। হ্যাঁ, মানব প্রজাতির উৎপত্তি এবং বিবর্তন। ম্যাম এটা বলছি ওগুলো, ম্যাম বলছি ওগুলো ইংলিশে লিখলে কোনো প্রবলেম নেই তো? শর্ট কোশ্চেনে যখন আসবে ওল্ড ওয়ান কোথা থেকে এসছে, মানে অল্ডোভাই গডস ইন, ওইগুলো মানে ইংলিশে লিখলে কোনো প্রবলেম নেই তো? মানে জায়গার নামটা বলছো ইংরেজিতে লিখবে, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, আচ্ছা কোনো আচ্ছা, ঠিক অসুবিধা আছে। নেই। মানে সেটা যদি বানানটা ঠিক করে লিখতে পারো তাহলে সেটা খুবই ভালো। আর যদি হ্যাঁ মনে হ্যাঁ হয় যে না, ইংরেজি বানানটা মনে রাখতে পারছি না, তাহলে ওটাকে বাংলা করে লিখে দেবে। হ্যাঁ হ্যাঁ। না ওখানে অনেকগুলো ইংলিশে ওয়ার্ডের মানে যেই স্ট্রাকচারটা আপনি দিলেন, মানে ছবিটা দেখালেন, হুম তো ওই হুম। জন্যই বললাম যে ইংলিশে লিখতে কোনো প্রবলেম নেই তো? না না, একদম মানে জায়গার নাম ইংরেজিতে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ম্যাম বলছিলাম কি যে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে হ্যাঁ, টার্ম গুলো একটু মানে কনফিউজড থাকে, মানে একটা বই একরকম থাকে আরেকটা বই হয়তো অন্যরকম থাকে, সেক্ষেত্রে আমরা কিরকম ম্যাম বলো, কি করতে পারি? কি ম্যাম কি যেমন টার্মে আমরা কনফিউশন বলো। আমরা যেমন মানে কিছু কিছু পড়াতে পেয়েছি, মানে কিছু দেবতাদের নাম কিংবা অনেক কিছুতেই মানে অনেক রকম মিশরের দেবতার নাম কিংবা আলাদা আরো অনেক ম্যাম কোশ্চেন থাকে। না, তাই মিশরের দেবতার কথা এখন আসছে কি করে? মিশর তো অনেক পরের কথা, সে তো না ব্রোঞ্জ না এজের সভ্যতা। না ম্যাম হ্যাঁ এখানে মানে ম্যাম মিশরের- মনে পড়ছে না বলে তাই আর কি, নাহলে ম্যাম কয়েকটা দেখেছিলাম আমি, মানে আপনাকে তাহলে জানাবো সেটা দেখে। হ্যাঁ, কোথায় কনফিউশন হচ্ছে সেটা তো বলতে হবে, না হলে কি করে বুঝবো। ওকে ম্যাম। মিশর তো আরো অনেক পরে তোমরা পড়বে, সেখানে মিশরের বিভিন্ন দেব দেবীর নাম থাকতেই পারে, তাই নিয়ে মানে সেটা নিয়ে কনফিউশন কি হবে? মিশরের দেব দেবীর নাম নিয়ে কি কনফিউশন? ম্যাম ম্যাম মানে উচ্চারণ আর লেখার যে এটা আছে, মানে একটা ম্যাম আছে আসিরিস আর ওসিরিসের মধ্যে ম্যাম এরকম হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওসিরিসও বলে, অসিরিসও বলে, এগুলো এই ব্যাপারগুলো হবেই, ওটাতে কোনো অসুবিধা নেই। কারণ ম্যাম ওটা তাহলে তো, সেগুলোর ক্ষেত্রে কোনো ওটা নাম্বার দেখো কাটার ইংরেজিতে ট্রান্সলেট করা, ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করা। হ্যাঁ, ফলে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে ম্যাম। আসি, দুটো জিনিস, মানে ওসিরিসটা একটা দেবতার নাম, হুম আর আসিরীয় সভ্যতা কিন্তু আলাদা। হ্যাঁ দুটো জিনিস আলাদা, সেগুলো তোমরা ওই পর্যায় অবধি না পড়লে তো বুঝতে পারবে না। এখন তো ওকে ম্যাম। আহ মানে তোমাদের কি মিশর শুরু হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, তো এসবি ম্যাম পড়াচ্ছেন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে ওখানে কোনো অসুবিধা হলে ওনাকেও জিজ্ঞেস করে নিতে পারো, মিশর ওকে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, তাহলে তোমরা এই টপিকটা শুরু করো লিখতে, যে মানব প্রজাতির উৎপত্তি এবং বিবর্তন। ম্যাম বলছি আপনি ইংলিশে একবার করে বলে দেবেন তো? হ্যাঁ, আমি তো দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই পুরো ইংরেজিতে করলাম, ওই জন্য এবার হ্যাঁ ম্যাম। লেখানোর সময় তো পুরোটা আমি ইংরেজিতে বলে বলে যেতে পারবো না, তাহলে তো আমার অনেক সময় চলে যাবে। তোমাকে আমি তাহলে কিছু মেটেরিয়াল পাঠিয়ে দিতে পারি, বা তোমাকে আমি ইংরেজিতে এক্সপ্লেন করে দিচ্ছি, তুমি তোমার মতো করে তাহলে লিখে নাও সেটা। হুম। আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, তাহলে আমি লিখে আপনাকে একবার দেখাবো যে হয়েছে হ্যাঁ কিনা। হ্যাঁ। তার আচ্ছা, তোমরা লিখতে শুরু করো। তুমি যেটা টপিকটা হচ্ছে অনিন্দিতা, যে অরিজিন অফ ম্যানকাইন্ড বা অরিজিন অফ হিউম্যান স্পিসিস অ্যান্ড এভলিউশন, এরকম হবে টপিকটা। লেখো, দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়। ম্যাম আরেকবার একটু রিপিট করুন না। হ্যাঁ, দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের আবির্ভাব হয়।
ভূতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে দেখা গেছে এককোষী জীব থেকে বহুকোষী জীবের উদ্ভব, মানে প্রথমে একটা সেল, সিঙ্গেল সেলের। ম্যাম ভূতাত্ত্বিক একবার প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে স্পষ্ট হয় বা স্পষ্ট বোঝা গেছে এককোষী জীব থেকে বহুকোষী জীবের উদ্ভব, এবং তারপর দীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে মানুষের সৃষ্টি হয়েছে। এককোষী জীব থেকে বহুকোষী জীবের উদ্ভব এবং তারপর দীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে মানুষের জন্ম হয়েছে। ম্যাম বহুকোষী জীবের উদ্ভব তারপরে? তারপর দীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে মানুষের জন্ম হয়েছে। জিওলজিক্যাল এবং আর্কিওলজিক্যাল রিসার্চ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো সিঙ্গল সেলের যে সেখান থেকে ক্রমশ বহুকোষী জীব, যেগুলো অনেকগুলো মাল্টিপল সেলস রয়েছে, যেগুলো আরো হায়ার অ্যানিমালস, তাদের জন্ম হচ্ছে, এবং তারপরে আরো একটা লং প্রসেস অফ এভলিউশনের মধ্যে দিয়ে মানুষ করে যে হিউম্যান স্পিসিস তার জন্ম হচ্ছে। আচ্ছা, মানুষের এই বিবর্তন প্রক্রিয়াটি শুধুমাত্র জৈবিক প্রক্রিয়া ছিল না, এর সাথে যুক্ত ছিল ভৌগোলিক ও পরিবেশগত পরিবর্তনের ধারা। মানুষের বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানুষের এই বিবর্তনের প্রক্রিয়াটি শুধুমাত্র জৈবিক প্রক্রিয়া ছিল না, এটা শুধুমাত্র একটা বায়োলজিক্যাল প্রসেস নয়। এই হিউম্যান এভলিউশন ইজ নট অনলি আ বায়োলজিক্যাল প্রসেস। মানুষের এই বিবর্তনের প্রক্রিয়াটি শুধুমাত্র জৈবিক প্রক্রিয়া ছিল না, এর সঙ্গে যুক্ত ছিল ভৌগোলিক ও পরিবেশগত পরিবর্তনের ধারা। এর সঙ্গে যুক্ত ছিল ভৌগোলিক ও পরিবেশগত পরিবর্তনের ধারা। জিওগ্রাফিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস, এগুলোর সঙ্গে একটু ইন্টিগ্রালি লিঙ্কড হচ্ছে হিউম্যান এভলিউশন। হিউম্যান ম্যাম এভলিউশন ইজ অনলি এ বায়োলজিক্যাল প্রসেস। হ্যাঁ, ম্যাম ভৌগোলিক ও পরিবেশগত পরিবেশগত পরিবর্তনের ধারা। ভৌগোলিক প্রকৃতির পরিবর্তন এবং পরিবেশের পরিবর্তন, এগুলোর সঙ্গেই এই মানুষের বিবর্তনটা রিলেটেড ছিল। যে শুধু বায়োলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, যে বাইরের এনভায়রনমেন্টটা চেঞ্জ করছে, তার সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে। মানে এই যে বললাম যে এককোষী জীব, যেটাকে অ্যামিবা বলা হতো, সেই অ্যামিবা থেকে যে আস্তে আস্তে আরো হায়ার অ্যানিমালস এর জন্ম হচ্ছে, সেই যে প্রক্রিয়াটা, এবং তারপরে একটা সময় মানুষের জন্ম হচ্ছে, এটা শুধুমাত্র তো বায়োলজি দিয়ে হয়নি। চারপাশের এনভায়রনমেন্টটা যেরকম যেরকম চেঞ্জ করেছে, সেই অনুযায়ী অ্যানিমালরাও চেঞ্জ করছে, অ্যানিমাল প্লান্ট তারাও চেঞ্জ করছে। ফলে এইটা পুরো একটা একসাথে হচ্ছে এই প্রক্রিয়াটা। তাই মানুষের বিবর্তনের ইতিহাস জানতে গেলে, মানুষের বিবর্তনের ইতিহাস জানতে গেলে ভূতত্ত্ব, যেটাকে জিওলজি বলে, নৃতত্ত্ব, নয় রি তারপর তত্ত্ব, নৃতত্ত্ব মানে অ্যানথ্রোপোলজি, জিওলজি অ্যানথ্রোপোলজি, ভূগোল জিওগ্রাফি। ম্যাম আরেকবার বলবেন? মানুষের ইতিহাসে বিবর্তন জানতে গেলে ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ভূগোল, পরিবেশবিদ্যা, জলবায়ু মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ, ক্লাইমেট, পরিবেশবিদ্যা, জলবায়ু, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, এই সব কিছুই
জানার প্রয়োজন, এই সবকিছুই জানার প্রয়োজন মানুষের। তাই মানুষের বিবর্তনের প্রকৃত ইতিহাস জানতে গেলে ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ভূগোল, পরিবেশবিদ্যা, জলবায়ু, বাস্তুতন্ত্র এই সবকিছুই জানা প্রয়োজন। এবং এইভাবেই আর কি মানুষের বিবর্তনের ইতিহাসটা লেখা হয়, এই সবকিছু একসঙ্গে স্টাডি করে তবে মানুষের এই বিবর্তনের ইতিহাস খুঁজে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ করো। প্রায় ৩৫০০ মিলিয়ন বছর আগে, প্রায় ৩৫০০ মিলিয়ন বছর আগে আদিমতম মানুষের জন্ম হয়। 3500 মিলিয়ন ম্যাম ইয়ার্স। আরেকবার বলুন কি হচ্ছে? হ্যাঁ, প্রায় ৩৫০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আদিমতম মানুষের জন্ম হয়। মানে আমাদের যেটা আর্লিয়েস্ট অ্যানসেস্টর তারা 3500 মিলিয়ন ইয়ার্স আগে তাদেরকে দেখতে পাওয়া যায়, তাদের জন্ম হচ্ছে পৃথিবীতে। অন্যান্য জীবের তুলনায় এরা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে পেরেছিল। হ্যাঁ, অন্যান্য জীবের তুলনায়। হ্যাঁ, বলো। একটা কথা ছিল ম্যাম, বলছি বাবা তো একটু দরকারে ফোন করেছিল একটা, তো আমি একটুখানি মেটেরিয়ালটা আপনি একটু আমাকে পাঠিয়ে দেবেন, আমি লিখেছি যে ওই তারপর দীর্ঘ বিবর্তনের মধ্যে দিয়ে তারপর আর ম্যাম লেখা হয়নি আমার। হ্যাঁ, সেটা তুমি বন্ধুদের কাছ থেকে লিখে নেবে। আচ্ছা। আচ্ছা, ৩৫০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আদিমতম মানুষের জন্ম হয়। অন্যান্য জীবের তুলনায় এরা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে পেরেছিল। শারীরিক গঠনের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য ছিল লক্ষণীয়। ম্যাম এক সেকেন্ড ম্যাম, এরা অন্য আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে পেরেছিল। শারীরিক গঠনের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য ছিল লক্ষণীয়। শারীরিক গঠনের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য ছিল লক্ষণীয়। ফিজিক্যাল ফিচার, যে দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে কি, এরা বাইপেডাল। দুটি বৈশিষ্ট্য লক্ষণীয় ছিল লিখে তারপরে লেখো, তারা প্রথমত তারা দু পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারত। দু পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারত, এদের বলা হতো বাইপেডাল। BIPEDAL, বাইপেডাল, বাংলাতেও লিখতে পারো এটা। দ্বিতীয়ত, দুটি অন্যান্য পায়ে দাঁড়াতে পারতো। একবার বলুন। হ্যাঁ, দুটি পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারতো। ম্যাম এদের বাইপেডাল বলে। বাইপেডাল, হ্যাঁ, দ্বিপদ বিশিষ্টকে বলা হয় বাইপেডাল। ম্যাম আচ্ছা, এখন যে জয়েন করলে এত পরে কেন? কে জয়েন করলে এখন? ঋতিকা বোধহয়। ম্যাম আমি জয়েন করেছি ম্যাম, এটা কি হিস্ট্রি ক্লাসের লিংক? তুমি কি হিস্ট্রি নয়? কি বলছেন ম্যাম? তুমি কি হিস্ট্রি নয়? হ্যাঁ ম্যাম, আমি হিস্ট্রি জেনারেল। হিস্ট্রি জেনারেল, তুমি এই লিঙ্কটা কোথা থেকে পেলে? ম্যাম এটা এই গ্রুপে দিয়েছে, এটা গ্রুপে দিয়েছিল। তোমাদের হিস্ট্রি জেনারেল গ্রুপে এই লিঙ্কটা দেওয়া হয়েছে? না ম্যাম, এটা আমাদের স্টুডেন্ট গ্রুপে লিংকটা দেওয়া হয়েছিল, তাই জন্য আমি জয়েন করলাম। না, তুমি এটা গ্রুপটা লিভ করো, কারণ এটা অনার্সের ক্লাস, হিস্ট্রি অনার্সের ক্লাস। ঠিক আছে ম্যাম। ম্যাম শারীরিক গঠনের দুইটি বৈশিষ্ট্য লক্ষণীয়, আরেকবার লাইনটা রিপিট করবেন?
হ্যাঁ, লাইনটা রিপিট করার আগে আমি যেটা বলতে চাইছি যে আমার যে আলাদা গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ, সেখানে আমি যে লিঙ্কটা শেয়ার করছি সেই লিঙ্কটা তোমরা ছাড়া তো আর কেউ অন্য গ্রুপে শেয়ার করতে পারে না। তাহলে তোমরা কেন অন্য গ্রুপে শেয়ার করছো এই লিঙ্কটা? একটা অনার্সের গ্রুপ আমি আলাদা গ্রুপ করে নিয়েছি, তোমাদের একটা জেনারেল অনার্সের আমাদের পুরো ডিপার্টমেন্টের অনার্সের গ্রুপ ছিল, আমি সেই গ্রুপ থেকেও আলাদা করে শুধু আমার একটা আলাদা গ্রুপ করেছি, অন্য টিচাররাও করেছেন। তাহলে এই গ্রুপে যে লিঙ্কটা পাঠানো সেটা তো শুধু তোমাদের ক্লাস করার জন্য যারা হিস্ট্রি অনার্স পড়ছে, তাহলে এই লিঙ্কটা বাইরে যাচ্ছে কিভাবে? এরকম করলে আমি ক্লাস করানোটাই বন্ধ করে দেবো। একটা জেনারেল স্টুডেন্ট হিস্ট্রি অনার্স এর ক্লাসে ঢুকে পড়ছে যে লিঙ্ক শেয়ার করার জন্য, যেটা আমি আমার অনার্স স্টুডেন্টদেরকে শেয়ার করেছি, সেই লিঙ্কটা কিভাবে বাইরে যাচ্ছে? তাহলে তো অন্য কলেজের ছেলেমেয়েরাও ঢুকে পড়বে লিঙ্ক শেয়ার করার মাধ্যমে। এই এখনো বোধহয় অন্য কেউ ছিল। হ্যাঁ ম্যাম, লিড করছেন স্বপ্না ঘোষ। হ্যাঁ, এটার জন্যই আমাকে ক্লাসে তাহলে এই রোল কলটা করতে হবে অনার্সের ক্লাসে। ম্যাম আরো একজন লিড করছেন পোদ্দার। হিস্ট্রি অনার্সের ক্লাসে আমি লিঙ্ক পাঠাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা কিভাবে বাইরে যাচ্ছে এই লিঙ্কটা? তাহলে তো ক্লাস নেওয়াই যাবে না। আমি তো কাউকে বলিনি তোমাদেরকে যে তোমরা লিঙ্কটা শেয়ার করো, এটা তোমাদের মধ্যেই কেউ করেছে কাজটা, কারণ এই লিঙ্ক আমার যে স্টাডি গ্রুপ তার বাইরে কোথাও আমি পাঠাইনি। এটা খুব আশ্চর্য, কিন্তু মানে এটা ভাবাই যায় না যে এত লিঙ্ক শেয়ারিং কেন হবে। তোমরা যে লিঙ্কটা পেয়েছো তোমরা সেই লিঙ্ক দিয়ে ঢোকো, মানে আমার ফার্দার আর কোনো লিঙ্ক কখনো কেউ শেয়ার করবে না কোথাও। এই এতজন হাত তুলেছো কেন? এই পায়েল রাজবংশী, অনুদিতা পাল আর শর্মিষ্ঠা দাস, কি বলবে তোমরা? কিছু বলবে? নাহলে দেখো রেজ হ্যান্ড বলে একটা অপশন আছে, ওটাকে আবার ক্লিক করো যদি ভুল করে করে থাকো। পায়েল রাজবংশী কোথায়? পায়েল রাজবংশী আছো? নামের লিস্টটা নিয়েই বসতে হবে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, দেখো অন্যান্য জীবের তুলনায় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে এরা নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে পেরেছিল। তার মানে মানুষের যে জন্ম হলো আদিমতম মানুষের, এরা অন্যান্য জীবের তুলনায় এগিয়ে আছে, কারণ এরা অ্যাডাপ্ট করতে পারছে, অ্যাডাপ্টেশন হচ্ছে, নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছে। শারীরিক গঠনের ক্ষেত্রে এদের দুটি বৈশিষ্ট্য ছিল। প্রথমত, তারা দু পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারতো, তাই এদের বলা হতো বাইপেডাল। আর অন্যান্য জীবের তুলনায় এদের মস্তিষ্কের আয়তন ছিল অনেক বড়, ব্রেনের সাইজটা অনেক বড় ছিল এই মানুষদের। এর ফলে এরা হাতিয়ার তৈরি করতে, ম্যাম অন্যান্য জীবের তুলনায় এদের মস্তিষ্কের আয়তন, মস্তিষ্ক ব্রেন যেটাকে বলে, মস্তিষ্কের আয়তন ছিল অনেক বড়। এই কারণে এরা হাতিয়ার তৈরি করতে, ভাষা আয়ত্ত করতে এবং সামাজিক যোগসূত্র গড়ে তুলতে পেরেছিল। এই জন্যে এরা হাতিয়ার তৈরি করতে, ভাষা আয়ত্ত করতে এবং সামাজিক যোগসূত্র গড়ে তুলতে পেরেছিল। নতুন প্রজাতির এই জীবের শারীরিক গঠন এবং সাংস্কৃতিক, রিপিট করবেন? কোনটা বলো? এই জন্য এরা হাতিয়ার তৈরি করতে, হ্যাঁ, হাতিয়ার তৈরি করতে, ভাষা আয়ত্ত করতে এবং সামাজিক যোগসূত্র গড়ে তুলতে সাহায্য করেছিল, গড়ে তুলতে পেরেছিল, সরি, সাহায্য করেছিল না, গড়ে তুলতে পেরেছিল। এই পায়েল রাজবংশী কোথায়? পায়েল রাজবংশী ক্লাসে আছে না? পায়েল, তুমি শুনতে পাচ্ছ না?
রেজ হ্যান্ড করেছে, তো কোনো সারা শব্দই পাচ্ছি না আমি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই যে উন্নততর একটা প্রজাতি, যাদের মস্তিষ্কের আয়তনটা বেশি ছিল, মস্তিষ্কের আয়তন বেশি থাকা মানে বুদ্ধি বেশি থাকা, যেহেতু বুদ্ধি বেশি সেই জন্য এরা হাতিয়ার তৈরি করতে পারছে, একটা ভাষা তৈরি করতে পারছে নিজেরা, মানে কমিউনিকেশনটা এরকম হচ্ছে যেটা একটা ল্যাঙ্গুয়েজের চেহারা নিচ্ছে, এবং তার ফলে একটা সামাজিক যোগসূত্র তৈরি হচ্ছে। তাই পরবর্তীকালে এদের যে কার্যকলাপ সেটা একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে। আচ্ছা, এবার তোমরা নেক্সট প্যারাগ্রাফ লিখবে, যেখানে আমরা একটু উৎপত্তির তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে নেব। ম্যাম ওই লাইনটা তো কমপ্লিট হলো না, নতুন প্রজাতির এই জীবের। হ্যাঁ, ওটা বলিনি, নতুন প্রজাতির এই জীবের শরীরের গঠন এবং সাংস্কৃতিক কার্যকলাপ ছিল উল্লেখযোগ্য। নতুন প্রজাতির এই জীবের শারীরিক গঠন এবং সাংস্কৃতিক কার্যকলাপ ছিল উল্লেখযোগ্য। ম্যাম শারীরিক গঠন তারপর এবং সাংস্কৃতিক কার্যকলাপ ছিল উল্লেখযোগ্য। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ করো। মানুষের উদ্ভব ও বিকাশ নিয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব আছে। মানুষের উদ্ভব এবং বিকাশ নিয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব আছে। ধর্মীয় মত অনুসারে ঈশ্বর পৃথিবী এবং জীব জগতের সৃষ্টিকর্তা। ধর্মীয় মত অনুসারে ঈশ্বর পৃথিবী এবং জীব জগতের সৃষ্টিকর্তা। ঈশ্বর, তারপরে কি বলেন ম্যাম? পৃথিবী এবং জীব জগতের সৃষ্টিকর্তা। কোনো বিজ্ঞানী মনে করতেন অন্যান্য গ্রহ থেকে পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে। কোনো বিজ্ঞানী মনে করতেন অন্যান্য গ্রহ থেকে পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে। আরেক দল বিজ্ঞানী মনে করেন পৃথিবীতে বিভিন্ন উপাদানের প্রাকৃতিক মিশ্রণের ফলে জীব জগতের সৃষ্টি হয়েছে। ম্যাম আরেকবার একটু ম্যাম আরেক দল বিজ্ঞানী মনে করেন পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মিশ্রণের মাধ্যমে জীব জগতের সৃষ্টি হয়েছে। কেমিক্যাল থিওরি যেটা বলা হয়, যে বিভিন্ন উপাদানকে এমন ভাবে মিশেছিল যার ফলে প্রাণের সঞ্চার হয়েছে, এই থিওরিটাই এখন অনেক বেশি প্রচলিত। আঠেরোশো এক সালে ল্যামার্ক বলেন নর বানর থেকে
বিবর্তনের মাধ্যমে মানুষের উদ্ভব হয়েছে। 1801 সালে লামার্ক বলেন নর বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষের উদ্ভব হয়েছে। এপ ম্যান থেকে হিউম্যান, এই যে এভলিউশনটা, এটা ল্যামার্ক প্রথম এটার কথা বলছেন। ম্যাম আরেকবার রিপিট করবেন? 1801 সালে ল্যামার্ক বলেন নর বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষের উদ্ভব হয়েছে। পরবর্তীকালে ল্যামার্কের প্রদর্শিত পথ ধরেই ডারউইন তার তত্ত্ব উত্থাপন করেন। আরেকবার রিপিট করবেন? পরবর্তীকালে ল্যামার্কের প্রদর্শিত পথ ধরেই চার্লস ডারউইন তার তত্ত্ব উত্থাপন করেন। দীর্ঘ গবেষণার পর 1859 সালে ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি প্রকাশ করেন। ম্যাম 1869। 59 দীর্ঘ গবেষণার পর 1859 সালে চার্লস ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি প্রকাশ করেন, যে গ্রন্থে তিনি যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বটির বললেন একটু? অবতারণা করেন। দীর্ঘ গবেষণার পর 1859 সালে চার্লস ডারউইন, এই বইয়ের নামটামগুলো আমি সব স্লাইডে দেখিয়ে দিয়েছি, এখন যদি লিখতে না পারো তাহলে ফাঁকা রেখে দিয়ে পরে লিখে নিও ওখান থেকে। 1859 সালে চার্লস ডারউইন তার দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি যোগ্যতমের উদ্বর্তন এই তত্ত্বটির অবতারণা করেন। যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সবচেয়ে ফিট সেই সার্ভাইভ করবে, যে ফিট নয় সে সার্ভাইভ করবে না। যোগ্যতমের উদ্বর্তন এই তত্ত্বটির অবতারণা করেন। এই তত্ত্বটি অবতারণা মানে প্রেজেন্ট করা, নিয়ে আসা কোনো কিছুর। তিনি বলেন পরিবর্তিত পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে যারা খাপ খাইয়ে নিতে পারে, পরিবর্তিত পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে যারা খাপ খাইয়ে নিতে পারে নিজেদের, তারাই বিবর্তনের ইতিহাসে অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। ম্যাম তারাই, তারপর কি বললেন? বিবর্তনের ইতিহাসে অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। যারা অস্তিত্ব বজায় রাখতে পারে তাদের বৈশিষ্ট্য এবং অন্য আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে নতুন প্রজন্মের জন্ম হয়, নতুন প্রজন্মের সৃষ্টি হয়।
হ্যাঁ, যারা অস্তিত্ব বজায় রাখতে পারে তাদের বৈশিষ্ট্য এবং অন্য আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং অন্য আরো কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এইভাবেই ক্রমবিকাশ ঘটে জীবের। এইভাবেই ক্রমবিকাশ ঘটে জীবের। ডারউইন তত্ত্বের নানা সমালোচনা থাকলেও ডারউইন তত্ত্বের নানা সমালোচনা থাকলেও এই তত্ত্বের বিকল্প কোনো তত্ত্ব আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই তত্ত্বের বিকল্প সমালোচনা কোনো তত্ত্ব সমালোচনা থাকলেও এই তত্ত্বের বিকল্প কোনো তত্ত্ব আজ পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা, এবার নেক্সট প্যারাগ্রাফ পড়ো। 7 মায়া নাগাদ, হ্যাঁ 7 মায়া, যেটা মায়া মানে এক মায়া মানে কি বললাম 3500 মিলিয়ন, 7 মায়া মানে হচ্ছে 3500 ইন্টু 7 মিলিয়ন ইয়ার্স এগো। 7 মায়া নাগাদ দ্বিপদ বিশিষ্ট হোমিনিডদের জন্ম হয়। 7 মায়া নাগাদ দ্বিপদ বিশিষ্ট হোমিনিডদের জন্ম হয়। হোমিনিড কাদের বলেছি? যারা হিউম্যান লাইক, তারা মানুষের মতো কিন্তু ঠিক মানুষ নয়। এই হোমিনিডদেরই বলেছিলাম দুটো ভাগ, একটা অস্ট্রালোপিথেকাস যাদের থেকে শিম্পাঞ্জিদের জন্ম হবে, আর হোমো যে গোষ্ঠীটা হোমিনিডদের যারা হোমো, সেই হোমোদের থেকে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এই মানুষদের জন্ম হবে। আচ্ছা, এই হোমিনিড গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা হয়। এই হোমিনিড গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা হয়, অস্ট্রালোপিথেকাস এবং হোমো। এই হোমিনিড গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা হয়, অস্ট্রালোপিথেকাস এবং হোমো। তাহলে হোমিনিডরা দে কেম অ্যারাউন্ড 7 মায়া, আর হোমিনিড were divided into two groups. One হচ্ছে অস্ট্রালোপিথেকাস যারা প্রিকারসর অফ শিম্পাঞ্জি, আর সেকেন্ড হচ্ছে হোমো গ্রুপ যারা প্রিকারসর অফ হিউম্যান বিংস। সেকেন্ড ডেটটা কি বললেন একবার বলুন। হ্যাঁ, হোমিনিড গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়, অস্ট্রালোপিথেকাস এবং হোমো। অস্ট্রালোপিথেকাস এবং হোমো। অস্ট্রালোপিথেকাসরা আধুনিক শিম্পাঞ্জি এবং হোমোরা আধুনিক মানুষের পূর্বসূরি। পূর্বসূরি মানে যারা আগে এসেছিল, মানে প্রিডেসেসর। ম্যাম আরেকবার একটু বলুন। অস্ট্রালোপিথেকাস পিথেকাসরা আধুনিক শিম্পাঞ্জি এবং হোমোরা আধুনিক মানুষের পূর্বসূরি, পূর্বপুরুষ আর কি। অস্ট্রালোপিথেকাসরা আধুনিক শিম্পাঞ্জি এবং হোমোরা আধুনিক মানুষের পূর্বসূরি। ম্যাম হয়ে গেছে। আচ্ছা, আমি তো বাংলাতেই বলছি, জ্যোৎস্না মেসেজ করেছো বাংলায় বলুন, আমি তো বাংলাতেই গোটা লেকচারটা বাংলাতেই দিচ্ছি। না ম্যাম, ফার্স্টে যে ওই এটা বোঝাচ্ছিলেন না, ওটা তখন একটু বলছিলাম বেঙ্গলিতে বলতে। আমি তো প্রত্যেকটা স্লাইড বাংলায় বলে দিয়েছি, প্রত্যেকটা টার্ম ধরে ধরে বাংলায় বলে দিয়েছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে তো। আর হিস্ট্রি বইয়ের নাম জিজ্ঞেস করছো যখন ক্লাস চলছে, তখন নিজেদের মধ্যে চ্যাট করাটা তো ক্লাসের মধ্যে অ্যালাউড নয়। হিস্ট্রি বইয়ের নাম তো আমি ক্লাসে বলে দিয়েছি,
নিজেরা ক্লাসের মধ্যে চ্যাট করছো যে আনিসুর কি হিস্ট্রি বইয়ের নাম বলবে? এটা তো একটা ক্লাস হচ্ছে না, ক্লাসের আর বইয়ের নাম তো আমি বলেই দিয়েছি। দরকার হলে আমাকে ক্লাসের পরে জিজ্ঞেস করবে। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ করো। 1950-এর দশকে পূর্ব আফ্রিকায় 1950-এর দশকে পূর্ব আফ্রিকায় অস্ট্রালোপিথেকাসদের ফসিল আবিষ্কার হয়। এক্ষেত্রে লিকে দম্পতি ম্যাম এই ক্ষেত্রে 1950-এর দশকে পূর্ব আফ্রিকায় অস্ট্রালোপিথেকাসদের ফসিল আবিষ্কৃত হয়। এক্ষেত্রে লিকে দম্পতি, একটা ড্যাশ দিয়ে, লুই এবং মেরি লিকে, এক্ষেত্রে লিকে দম্পতি ড্যাশ দিয়ে লুই এবং মেরি লিকে অসামান্য অবদান রেখেছেন। অসামান্য অবদান রেখেছেন। ম্যাম নাম দুটো আরেকবার বলুন। লুই এবং মেরি লিকে, লয় হর্ষই কয়েকার। আর আমি স্লাইডে সব নামগুলো দেখিয়েছিলাম, লুই এবং মেরি লিকের নাম স্লাইডে ছিল। হ্যাঁ, নৃতত্ত্ববিদ দুজন। হ্যাঁ, অস্ট্রালোপিথেকাসদের কি পেয়েছিলেন? অস্ট্রালোপিথেকাসদের ফসিল আবিষ্কৃত হয়। এক্ষেত্রে লিকে দম্পতি লুই এবং মেরি লিকে অসামান্য অবদান রেখেছেন। আচ্ছা, লিকে দম্পতি তাদের গবেষণার মাধ্যমে তানজানিয়াতে এই ফসিল, লিকে দম্পতি তাদের গবেষণার মাধ্যমে তানজানিয়াতে এই ফসিলের সন্ধান পেয়েছিলেন। পরবর্তী গবেষণায় দেখা যায় ম্যাম তাদের গবেষণার মাধ্যমে তানজানিয়ায় হ্যাঁ, টানজানিয়া অঞ্চলে এই ফসিলের সন্ধান পান, আফ্রিকাতে। পরবর্তী গবেষণায় জানা গেছে অস্ট্রালোপিথেকাসদের প্রথম আবির্ভাব ঘটে পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার হাডার অঞ্চলে। পরবর্তী গবেষণায় দেখা গেছে অস্ট্রালোপিথেকাসদের প্রথম আবির্ভাব ঘটে পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় হাডার অঞ্চলে। বিজ্ঞানীরা অনুমান করেন এদের আবির্ভাব ঘটে 3.7 মায়া আগে। ম্যাম 3.7 হ্যাঁ, 7 মায়া আগে। এদের বলা হয় অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। এই অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, অজফলা আকার, ফয় আকার, রয়েকার, দন্তের ন, দন্তেশ্বয় হস্যই দন্তেশ্ব। অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসরাই ছিল হোমিনিড গোষ্ঠীর আদিমতম প্রজাতি। অ্যাফারেন্সিস প্রজাতির একটি পূর্ণাঙ্গ কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। একবার একটু লাইনটা বলুন। এরা ওই যে হোমিনিড গোষ্ঠীর আদিমতম প্রজাতি। এই প্রজাতির একটি
পূর্ণাঙ্গ কঙ্কাল আবিষ্কৃত হয়েছে যার নাম দেওয়া হয় লুসি। যার নাম দেওয়া হয় লুসি। আচ্ছা, অস্ট্রালোপিথেকাস ছাড়া হোমিনিড গোষ্ঠীর অন্যদের হোমো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। ম্যাম আরেকবার বলবেন? অস্ট্রালোপিথেকাসের বাইরে, অস্ট্রালোপিথেকাস ছাড়া হোমিনিড গোষ্ঠীর অন্যান্যদের, অস্ট্রালোপিথেকাস ছাড়া হোমিনিড গোষ্ঠীর অন্যান্যদের হোমো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। ম্যাম আরেকবার একটু লাইনটা রিপিট করবে, আমি না লেফট হয়ে গেছিলাম ভুল করে, আরেকবার একটু লাইনটা রিপিট করবেন? হ্যাঁ, অস্ট্রালোপিথেকাস ছাড়া হোমিনিড গোষ্ঠীর অন্যান্যদের হোমো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। হোমো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। হোমো গোষ্ঠীর সদস্যদের টাকা নুনু 10 টাকা। হোমো গোষ্ঠীর সদস্যদের মস্তিষ্কের আয়তন ছিল বড়। হোমো গোষ্ঠীর সদস্যদের মস্তিষ্কের আয়তন ছিল বড়, ভাষা আয়ত্ত করার ক্ষমতা ছিল, তাদের বুড়ো আঙুলের অবস্থান ছিল অন্যান্য আঙুলের বিপরীতে। দেখছিস কোথায় পড়েছো? এখানে? ম্যাম আরেকবার তাহলে বলুন। কি বললাম? বড় ভাষা আয়ত্ত করার তাদের ভাষা আয়ত্ত করার ক্ষমতা ছিল এবং বুড়ো আঙুলের অবস্থান ছিল অন্যান্য আঙুলের বিপরীতে, যাতে তারা, এই মিউট করো তো, কে কথা আসছে? জ্যোৎস্না বোধহয়, মিউট করে দাও তো। হ্যাঁ, তাদের বুড়ো আঙুলের অবস্থান ছিল অন্যান্য আঙুলের বিপরীতে, যাতে তারা যে কোনো জিনিস সহজে ধরতে পারত। হাতিয়ার নির্মাণ এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার কৌশল তারা আয়ত্ত করেছিল। হাতিয়ার নির্মাণ এবং সামাজিক সম্পর্ক তৈরি করার কৌশল তারা আয়ত্ত করেছিল। আরেকবার বলুন ম্যাম লাইনটা। হাতিয়ার নির্মাণ এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার কৌশল তারা আয়ত্ত করেছিল। এবার নেক্সট প্যারাগ্রাফ করো। হোমো হাবিলিসদের বিবর্তন ঘটেছিল 2.5 মায়া নাগাদ। 1990 সালে লুই এবং মেরেলিকে 1990 সালে লুই এবং মেরেলিকে পূর্ব আফ্রিকার 1990 সালে? হ্যাঁ হ্যাঁ, লুই এবং মেরেলিকে পূর্ব আফ্রিকার তানজানিয়া অঞ্চলে না, সালটা ভুল আছে, 1990 সালে নয়, এটা সালটা ভুল আছে। সালটা লিখো না, আমি এটা একটু কনফার্ম করে বলবো, জায়গাটা ফাঁকা রাখো। লুই এবং মেরেলিকে পূর্ব আফ্রিকার তানজানিয়া অঞ্চলে
হোমো হাবিলিসদের প্রাচীনতম ফসিল খুঁজে পান? ম্যাম হোমো হ্যাবিলিসের। হাবিলিস, হোমো হাবিলিস, এরা হচ্ছে হোমো গোষ্ঠীর প্রথম যে প্রজাতি, হোমো হাবিলিস। ম্যাম তানজানিয়া অঞ্চলে। টানজানিয়া অঞ্চলে এই হোমো হাবিলিসদের ফসিল, প্রাচীনতম ফসিল খুঁজে পান। হোমো হাবিলিসদের সঙ্গে অস্ট্রালোপিথেকাসদের সাদৃশ্য থাকলেও হোমো হাবিলিসদের মস্তিষ্কের আয়তন ছিল অনেক বড়। আন্টি এই ম্যাম কাদের সাথে সাদৃশ্য থাকলে? অস্ট্রালোপিথেকাস অস্ট্রালোপিথেকাসের সঙ্গে সাদৃশ্য থাকলেও হোমো হাবিলিসদের মস্তিষ্কের আকার ছিল অনেক বড়। মস্তিষ্কের গড় ক্ষমতা ছিল 650 সিসি, মানে কিউবিক সেন্টিমিটার। এইটা দিয়ে মানে মস্তিষ্কের মানে বুদ্ধিরটাকে মাপা হয়, বুদ্ধি মেজার করার যে পদ্ধতি, সেটা হচ্ছে যে মস্তিষ্কের ক্ষমতা কতটা ছিল, মস্তিষ্কের আয়তন দেখে, সেই ব্রেনের ম্যাটার দেখে মনে করা হয় যে কতটা বুদ্ধি ছিল। তো তাদের দেখা যাচ্ছে যে এদের ছিল 650 সিসি, 650 সিসি কিউবিক সেন্টিমিটার। হোমো হাবিলিসদের মস্তিষ্কের আকার ছিল বড় এবং মস্তিষ্কের গড় ক্ষমতা ছিল 650 সিসি, যেখানে অস্ট্রালোপিথেকাসদের গড় ক্ষমতা ছিল 450 থেকে 500 সিসি। যেখানে অস্ট্রালোপিথেকাসদের গড় ক্ষমতা ছিল 450 থেকে 500 সিসি। হোমোদের কি কতটা বললেন? হোমো হাবিলিসদের হচ্ছে 650 সিসি, 650, আর অস্ট্রালোপিথেকাসদের ছিল 450 থেকে 500 সিসি। হোমো হাবিলিসদের হাত এবং আঙুলের গঠন এমন ছিল, যা দিয়ে তারা যে কোনো বস্তু ম্যাম আরেকবার একটু বলবেন হোমো হ্যাবিলিসদের। হাত এবং আঙুলের গঠন এমন ছিল যা দিয়ে তারা যে কোনো বস্তু দৃঢ় মুষ্টিতে ধরতে পারত। দৃঢ় মুষ্টি মানে শক্ত করে ধরা, মুষ্টি মানে তো মুঠি করে ধরা, যেটা দৃঢ় মুষ্টিতে ধরতে পারত। দৃঢ় হচ্ছে শক্তভাবে ধরা, দয় রি ঢয় শূন্যরা দৃঢ়, আর মুষ্টিতে ময় হর্ষ মূর্ধন্য শয়টায় হর্ষই, যা দিয়ে তারা যে কোনো বস্তু দৃঢ় মুষ্টিতে ধরতে পারত, যা হাতিয়ার তৈরির পক্ষে সহায়ক হয়েছে। ম্যাম যা হাতিয়ার তৈরির পক্ষে সহায়ক হয়েছে। আচ্ছা, এবার নেক্সট প্যারাগ্রাফ লেখো। হোমো হাবিলিসদের পরবর্তী প্রজাতি হলো হোমো ইরেক্টাস। আবার পূর্ব আফ্রিকার কেনিয়া অঞ্চলে প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায়, যে একসময় পৃথিবীতে হোমো হাবিলিস এবং হোমো ইরেক্টাসরা সহাবস্থান করত।
পূর্ব আফ্রিকার কেনিয়া অঞ্চলে প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায় যে কোনো এক সময় পৃথিবীতে হোমো হাবিলিস ও হোমো ইরেক্টাসরা সহাবস্থান করত। ফলে হোমো হাবিলিস থেকে হোমো ইরেক্টাসদের আগমন ঘটেছে। ফলে হোমো হাবিলিসদের থেকে হোমো ইরেক্টাসদের আগমন ঘটেছে। এই তত্ত্বের বিরুদ্ধে প্রশ্ন চিহ্ন দেখা গেছে। তাহলে এটা কি বললাম? হোমো হাবিলিস থেকে হোমো হাবিলিসের পরের উন্নততর প্রজাতি হোমো ইরেক্টাস, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু হোমো হাবিলিসরাই ইভলভ করে হোমো ইরেক্টাস হয়েছে, এই যে তত্ত্বটা, এটা আবার এখন অনেকে মানছেন না। কেন? কারণ পূর্ব আফ্রিকার কেনিয়াতে যে গবেষণার করে যে ফসিল পাওয়া গেছে তার থেকে দেখা যাচ্ছে যে একটা সময় পৃথিবীতে হোমো হাবিলিসরাও আছে, হোমো ইরেক্টাসরাও আছে। তাই হোমো হাবিলিসদের থেকে হোমো ইরেক্টাসরা হয়েছে, এই থিওরিটা সত্যি নাও হতে পারে। কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না। আমাদের যেটা বিচার্য বিষয় হলো যে হোমো হাবিলিসের পরে হোমো ইরেক্টাসরাই হচ্ছে উন্নততর প্রজাতি। আচ্ছা, আবার লেখো। 1984 সালে হোমো এরগাস্টার, হোমো তারপর এরগাস্টার, এ র গয়াকার দন্তে শয়টয় আকার র, হোমো এরগাস্টার নামে এক প্রজাতির সন্ধান পাওয়া যায়। আধুনিক গবেষণায় দেখা গেছে হোমো এরগাস্টাররাই ছিল হোমো ইরেক্টাসের প্রত্যক্ষ পূর্বসূরি। আধুনিক গবেষণায় দেখা গেছে যে হোমো এরগাস্টাররাই হলো হোমো ইরেক্টাসের প্রত্যক্ষ পূর্বসূরি। আধুনিক গবেষণায় দেখা গেছে হোমো এরগাস্টাররাই ছিল হোমো ইরেক্টাসের প্রত্যক্ষ পূর্বসূরি। তার মানে কি, যে এই হোমো হাবিলিস থেকে হোমো হাবিলিসরাই ইভলভ করে হোমো ইরেক্টাস হয়েছে, এই থিওরিটা অনেকে মানছেন না। কারণ দেখা যাচ্ছে হোমো হাবিলিস এবং হোমো ইরেক্টাস একটা সময় দুটো প্রজাতিই রয়েছে পৃথিবীতে। এবং সেই সূত্র ধরেই আরেকটা মত হচ্ছে, আধুনিক যে গবেষণা সেটা দেখাচ্ছে যে হোমো এরগাস্টার বলে আরেকটা প্রজাতি ছিল, তাদের থেকে এই হোমো ইরেক্টাসরা ইভলভ করেছে। তাদের ইভলভ করার সময়টা হোমো হাবিলিসদের একটু পরে। ফলে একটা সময় এমন কমন পিরিয়ড থাকছে যখন হোমো হাবিলিসরাও রয়েছে, হোমো ইরেক্টাসরাও রয়েছে। কিন্তু হোমো হাবিলিসদের থেকে হোমো ইরেক্টাসরা আসেনি, এর মাঝে একটা হোমো এরগাস্টার বলে আরেকটা প্রজাতি ছিল, সেই হোমো এরগাস্টারের থেকে হোমো ইরেক্টাসরা এসছে। হোমো ইরেক্টাস কথার অর্থ উল্লম্ব মানুষ, মানে একদম স্ট্রেট হয়ে থাকা মানুষ। উল্লম্ব মানুষ, হর্ষ লয় লয় ম ব, আপরাইট হয়ে আছে যে। প্লিস্টোসিন পর্বে এদের অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। প্লিস্টোসিন পর্বে এদের অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়। হোমো ইরেক্টাসদের প্রথম আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়। হ্যাঁ, হোমো কোনটা বলবো? এরগাস্টারের যুগটা আরেকবার বলুন। হোমো এরগাস্টারের যুগটা না, যুগের কথা বলিনি তো। হোমো এরগাস্টার থেকে হোমো ইরেক্টাসটা এসছে। তুমি কোনো লাইন রিপিট করতে বলছো? লাস্ট যে লাইনটা বললেন ওটা একবার রিপিট করুন, ওই উল্লম্ব মানুষের পর যেটা বললেন। প্লিস্টোসিন পর্ব থেকে বলছি। প্লিস্টোসিন পর্বে এদের অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়।
প্লিস্টোসিন পর্বে এদের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। এই সময় ভূপ্রকৃতির পরিবর্তন ছিল লক্ষণীয়। এই সময় ভূপ্রকৃতির পরিবর্তন ছিল লক্ষণীয়। ভূপ্রকৃতির পরিবর্তন ছিল লক্ষণীয়। হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতমালা সৃষ্টি হয়েছিল। হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতমালা সৃষ্টি হয়েছিল। জলের স্তর নেমে গিয়েছিল। জলের স্তর নেমে গিয়েছিল এবং ভূমির উচ্চতা বেড়ে গিয়েছিল ম্যাম আর একবার বলবেন, হিমালয়, আল্পস? প্রভৃতি পর্বতমালার সৃষ্টি হয়েছিল। হিমালয়, আল্পস প্রভৃতি পর্বতমালার সৃষ্টি হয়েছিল। ম্যাম তারপর জলের স্তর নেমে গিয়েছিল। হ্যাঁ, জলের স্তর নেমে গিয়েছিল এবং ভূমির উচ্চতা বেড়েছিল। ভূমির উচ্চতা বেড়েছিল। একই সময় ঘোড়া, হাতি, উট প্রভৃতি নতুন প্রজাতির প্রাণীর আবির্ভাব হয়েছিল। একই সময় ঘোড়া, হাতি, উট প্রভৃতি নতুন প্রজাতির আবির্ভাব হয়েছিল। নতুন প্রজাতির প্রাণীর আবির্ভাব হয়েছিল। আচ্ছা, আফ্রিকার কেনিয়া অঞ্চলে 1.7 মায়া নাগাদ 1.7 মায়া নাগাদ হোমো ইরেক্টাসের অস্তিত্ব প্রথম দেখা যায়। 1.7? 1.7, হ্যাঁ, 7 মায়া নাগাদ হোমো ইরেক্টাসের অস্তিত্ব প্রথম দেখা যায়। এরপর তারা এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়ে। জাভা এবং পিকিং অঞ্চলে ম্যাম এরপর তারা হ্যাঁ, এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। এরপর তারা এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। জাভা এবং চীনের বেজিং অঞ্চলে, বেজিং এর পরে ব্র্যাকেটে লেখো পিকিং, চীনের বেজিং ব্র্যাকেটে পিকিং অঞ্চলে হোমো ইরেক্টাসদের ফসিল আবিষ্কৃত হয়েছে। এদের জাভা মানব এবং পিকিং মানব হিসাবে চিহ্নিত করা হয়। তোমরা রেজ হ্যান্ড করছো কেন? পায়েল, শ্রেষ্ঠা কিছু বলবে? আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ লেখো। হোমো ইরেক্টাসদের অভিনব শারীরিক গঠন এবং তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য ম্যাম একবার বলুন। হোমো ইরেক্টাসদের অভিনব শারীরিক গঠন এবং তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য তাদের সঙ্গে ম্যাম হোমো হাবিলিসের সাংস্কৃতিক, তারপরে বৈশিষ্ট্য তাদের সঙ্গে
হোমো হাবিলিসদের পার্থক্য গড়ে দিয়েছিল? এই পায়েল রাজবংশী, তুমি কোথায়? তুমি আনমিউট করে কথা বলো তো। পায়েল রাজবংশী কোথায়? হ্যাঁ ম্যাম আমি তুমি বারবার রেজ হ্যান্ড করছো কেন? ম্যাম আমার কাজ হয়ে যাচ্ছে ম্যাম, একটুখানি প্রবলেম হচ্ছে ক্লাস এখন ওর জন্য। অন্য জায়গায় হাত দিও না, বারবার রেজ হ্যান্ড হয়ে যাচ্ছে, আমি ভাবছি তুমি কিছু বলতে চাও। সরি ম্যাম। আচ্ছা, তোমাদের কি এখন কোনো ক্লাস আছে একটাই? না ম্যাম আমাদের দুটো দিয়ে ক্লাস আছে। না ম্যাম দুটো দিয়ে আছে। আচ্ছা, আমি তাহলে আরেকটু লিখে শেষ করে দিচ্ছি। আচ্ছা, হোমো ইরেক্টাসের অভিনব শারীরিক গঠন ও তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য তাদের সঙ্গে হাবিলিসদের পার্থক্য তৈরি করে দিয়েছিল। হোমো ইরেক্টাসদের মস্তিষ্কের আয়তন এবং গড় ক্ষমতা হোমো ইরেক্টাসদের মস্তিষ্কের আয়তন এবং গড় ক্ষমতা হোমো হাবিলিসদের চেয়ে অনেক বেশি ছিল। তোমরা শুনতে পাচ্ছ তো? আমি কানেক্টেড আছি কিনা বুঝতে পারছি না। তোমরা শুনতে হ্যাঁ পাচ্ছ ম্যাম, আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হোমো ইরেক্টাসদের মস্তিষ্কের গড় ক্ষমতা ছিল 1000 কিউবিক সেন্টিমিটার বা 1000 সিসি। হোমো ইরেক্টাসদের মস্তিষ্কের গড় ক্ষমতা ছিল 1000 সিসি। ম্যাম আরেকবার বলবেন 1000? সিসি কিউবিক সেন্টিমিটার বা সিসি, সিসি বলে লিখলেই হবে, 1000 সিসি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো হোমো ইরেক্টাসদের কণ্ঠস্বর হোমো ইরেক্টাসদের কণ্ঠস্বর পূর্বসূরীদের তুলনায় হোমো ইরেক্টাসদের কণ্ঠস্বর পূর্বসূরীদের তুলনায় অনেকটা পূর্বসূরীদের তুলনায় অনেক উন্নত মানের ছিল। হোমো ইরেক্টাসদের কণ্ঠস্বর পূর্বসূরীদের চেয়ে অনেক উন্নত মানের ছিল। তাই উন্নত কণ্ঠস্বর দিয়ে তারা সঙ্গীদের উন্নততর অভিব্যক্তির মাধ্যমে সঙ্গী সাথীদের বা সঙ্গীদের উন্নততর অভিব্যক্তির মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারত। আরেকবার বলবেন? হ্যাঁ, হোমো ইরেক্টাসের যেটা তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য বলছিলাম, যে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের কণ্ঠস্বর ছিল পূর্বসূরীদের চেয়ে অনেক উন্নত মানের। এই উন্নত কণ্ঠস্বর দিয়ে তারা সঙ্গী সাথীদের উন্নততর অভিব্যক্তির মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারত। হাতিয়ার নির্মাণের ক্ষেত্রেও হোমো ইরেক্টাসদের দক্ষতা লক্ষণীয়।
তাদের নির্মিত অস্ত্র পূর্বসূরিদের তুলনায় উন্নত মানের ছিল। আচ্ছা, প্রাথমিক স্তরে মনের ভাব ব্যক্ত করার ক্ষমতা আয়ত্ত করে তারা ম্যাম মনের ভাব মনের ভাব প্রকাশ করার ক্ষমতা বা ব্যক্ত করার ক্ষমতা আয়ত্ত করে তারা যৌথ প্রয়াসে ঘোড়া, গন্ডার, বাইসন প্রভৃতি আয়ত্ত করে তারা যৌথ প্রয়াসে ঘোড়া, গন্ডার, বাইসন প্রভৃতি বৃহৎ প্রাণী শিকার করতে পারত। বাইসন প্রভৃতি, তারপরে ম্যাম বৃহৎ প্রাণী শিকার করতে পারত। সম্ভবত হোমো এরগাস্টারের সময় থেকেই আগুনের প্রচলন শুরু হয়। হোমো ইরেক্টাসরা আগুনের ব্যবহারকে আরো দক্ষভাবে আগুনের ব্যবহার করতে পারে। এর ফলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। এরা খাদ্য সংরক্ষণের প্রাথমিক উপায়ও আবিষ্কার করে। ম্যাম খাদ্যাভ্যাসে পরিবর্তন আছে, তারপরে এরা খাদ্য সংরক্ষণ মানে খাবারকে সঞ্চয় করে রাখা, খাদ্য সংরক্ষণের প্রাথমিক উপায়ও আবিষ্কার করে। প্রায় 4 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসদের বিলুপ্তি ঘটে। এবং উন্নততর প্রজাতির আগমনের পথ প্রস্তুত হয়। প্রায় 4 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসের বিলুপ্তি ঘটে এবং উন্নততর প্রজাতির আগমনের পথ প্রস্তুত হয়। তাহলে হোমো ইরেক্টাস পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপরে ওই নিয়ান্ডারথাল এবং হোমো স্যাপিয়েন্স এই দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ম্যাম আরেকবার উন্নত প্রজাতির আগমনের পথ